কিন্তু তোমরা যারা জিওগ্রাফি নিয়ে পড়ো তারা জিওগ্রাফিটাকে ছোটবেলা থেকে যেভাবে দেখেছো সেইভাবে কিন্তু জিওগ্রাফি আজকে আর নেই। পরবর্তীকালে তোমরা যারা জিওগ্রাফি নিয়ে অনার্স পড়তে চাইবে বা জিওগ্রাফি নিয়ে আরো অনেক ফার্দার এগোতে চাইবে, এবং ধরো কারোর যদি মনে হয় বা ইচ্ছে থাকে যে আমি সায়েন্টিস্ট হব, আমি কোনো আইটি সেক্টরে কাজ করব, আমার একটি স্টুডেন্ট বা বন্ধু যে বা দাদা দিদি যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়ছে, তারা যেরকম লেভেলের চাকরি করে আইটি সেক্টরে, আমিও সেরকম করতে চাই। তো তোমাদের কি কখনো মনে হয় যে এরকম কোনো ইচ্ছে তোমাদের মধ্যে রয়েছে, অথচ জিওগ্রাফি নিয়ে পড়ছি বা হিউম্যানিটিস নিয়ে পড়ছি বলে সেটা সম্ভব কিনা সেটা নিয়ে বেশ ডাউট রয়েছে? এরকম কারোর আছে যে আমি টিচিং প্রফেশনের বাইরে অন্য কিছু করতে চাই? তোমার আছে? হাত তোলো, কোনো অসুবিধা নেই, কোনো ভয়ের কিছু নেই। মানে আমাদের দেখে ভয়ের কিছু নেই, কারণ তোমাদের সৌভিক স্যার আমার অত্যন্ত প্রিয় একজন ছাত্র, তাই ভয়ের কিচ্ছু নেই। আর মাত্র দুজনের ইচ্ছে আছে, চারজনের ইচ্ছে আছে, আর বাকি সবাই শুধু টিচার হতে চাও? শুধু টিচারও যদি হতে চাও, তা টিচারের দায়িত্ব কি? টিচারের দায়িত্ব পরের প্রজন্মকে তৈরি করা। তৈরি কিসের জন্য করো? অ্যাজ আ হিউম্যান রিসোর্স। আমরা মানুষ তো একটা সম্পদ। সম্পদ কেন? যাতে আমরা আমাদের পরিবেশকে ঠিক মতন ব্যবহার করতে পারি এবং পরিবেশটাকে বাঁচিয়ে রাখতে পারি। আমাদের ব্যবহারের জন্য যাতে পরিবেশটা নষ্ট না হয়ে যায়। তো এই যদি উদ্দেশ্য একজন টিচারের থাকে যে আমি একজন ছাত্র তৈরি করব যার মধ্যে জিওগ্রাফির জ্ঞানটা শুধুমাত্র বইতে যা যা আছে তার বাইরে ছড়িয়ে পড়বে, তাহলে কিন্তু তাকেও জিআইএসটা খুব ভালো জানতে হবে। এবার আমরা সবাই জিআইএস স্কুল লেভেলে খুব একটা কিছুই শিখি না, হয়তো জাস্ট নামটা শুনেছি। নাম কজন শুনেছ? সবাই শুনেছ প্রায়। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এটা কিন্তু শুধু জিওগ্রাফিতে সীমিত নয়। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন বলতে কি বোঝায় বলো তো? ভূগোল মানে কি বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন মানে কি? এনিথিং দ্যাট হ্যাজ এনি লোকেশন, দ্যাট ইজ লোকেটেড সামওয়্যার, সেখানে একটা টাইম অ্যাসপেক্ট রয়েছে, সেখানে একটা স্থান অ্যাসপেক্ট রয়েছে, তার একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড হিসেবে। এই যে আমি আজকে ছবিটা তোলার সময় বললাম সৌভিক স্যারকে যে এই জিপিএস ক্যামেরায় তোলো, এর একটা যৌক্তিকতা রয়েছে। মানে ন্যাক হয় সব কলেজে, তোমরা এরপরে কলেজে পড়বে, যখন তখন দেখবে ন্যাকের একটা বড় কর্মকাণ্ড সেই কলেজে হচ্ছে। তো ন্যাক যারা অনুমোদন দেয় বিভিন্ন কলেজগুলোকে বা কলেজগুলোর পরীক্ষা নেয়, সেখানে আজ থেকে 5 বছর আগে কোনো সেমিনার হয়েছিল, সেই ছবিটা কোনো কলেজ দিয়ে দিতে পারে, দেখিয়ে দিতে পারে নম্বর তোলার জন্য, কিন্তু সেটা গ্রাহ্য হবে না। এখন আমাদের টেকনোলজি এত ডেভেলপড হয়ে গেছে যে আমাদের তথ্যটাকে গ্রাহ্য করতে গেলে আমাকে সঠিক ইনফরমেশন অ্যাড করতে হবে। সেই ইনফরমেশন গুলো কি? প্রাথমিক দুটো ইনফরমেশন, একটা হচ্ছে লোকেশনাল ডেটা। লোকেশনাল ডেটা মানে তার ল্যাটিটিউড লঙ্গিটিউড কোথায়, সেটা স্থানটা বলে দেবে, কালটা বলে দেবে, টাইমটা বলে দেবে, যেই সময় ফটোটা ক্লিক করা হচ্ছে সেই সময়টা। তাহলে এই দুটো তথ্য যদি আমার ছবির সাথে থাকে, তাহলেই সেটা একটা ডেটা হিসেবে কনসিডার্ড হবে, নয়তো নয়। সেরকম স্মার্টফোন বা ল্যাপটপ, সেটাও একরকম স্মার্ট। সেখানে আমরা টাইম অ্যান্ড ডেট আমরা লোকেশন ফিক্স করতে পারি যদি আমার নেটওয়ার্ক থাকে, তাই তো? তোমাদের এখানে ফোন থাকে কিনা আমি জানি না,
এখানে বোধহয় থাকে না, কিন্তু বাড়িতে তোমরা দেখেছো কিছুদিন পর একেবারে আবার আরো মুক্ত হয়ে যাবে, তখন আরো ভালো করে সেগুলো দেখতে পাবে। তো এই যে যখন তোমরা মোবাইলটা দেখো, মোবাইলের মধ্যে কতগুলো অ্যাপ সম্পর্কে তোমরা হয়তো শুনেছো, যেরকম গুগল আর্থ। গুগল আর্থ অ্যাপটা তোমরা জিওমরফোলজি বা ধরো পাহাড় পর্বত, গ্লেশিয়ার, রিভার, কার্স্ট অঞ্চল, বিভিন্ন ধরনের যে ভৌগোলিক অঞ্চল, এগুলো সম্পর্কে যখন পড়াশোনা করো তখন স্যারকে বলবে যে স্যার আমাদের গুগল আর্থে নিয়ে গিয়ে দেখান যে কোন জায়গাটায় কি ধরনের গ্লেশিয়ার রয়েছে, কি ধরনের হিমবাহ রয়েছে, বা নদীর বিভিন্ন রকম চ্যানেলের ফর্মস আছে, যেমন মিয়ান্ডার, যেমন তোমার ব্রেডেড চ্যানেল মানে বিনুনি আকৃতি। এবার সেটা কোথায় আছে তার রিয়েল টাইম পিকচার দেখান, সেরকম ইমেজ স্যার গুগল আর্থে ওই জায়গাটায় গিয়ে তোমাদের দেখাতে পারবে। আবার আমরা যখন ছবি তুলি, এই যে তোমরা মাঝে মাঝেই শোনো যে ইন্ডিয়া এই স্যাটেলাইটটাকে ইউনিভার্সে ছেড়ে দিল। সে স্যাটেলাইটের কাজ কি? সে স্যাটেলাইটের কাজ হচ্ছে পৃথিবীর বা মুনের বা অন্য কোনো প্ল্যানেটের বা সূর্যের চিত্র তোলা। সেই জায়গায় অবধি আমরা দুরকম ভাবে চিত্র তুলতে পারি। আমরা সেই জায়গাটায় পৌঁছে সেই জায়গাটাকে যেখানে টাচ করছি তখন গিয়ে ছবি তুলতে পারি, আবার দূর থেকে ছবি তুলতে পারি। আজকে পৃথিবীতে দাঁড়িয়ে যদি আমি মেঘের ছবি তুলি, তাকে কি বলা হয়? রিমোট সেন্সিং। রিমোট মানে কি? রিমোট মানে দূর থেকে। সেন্সিং মানে কি? আমি জিনিসটাকে বুঝতে পারছি, সেটাকে টাচ করতে পারছি বা ফিল করতে পারছি বা দেখতে পাচ্ছি। বুঝতে পারছো কি বলছি? তাহলে আমাদের আজকের দিনে যে কোনো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি, যেমন একটা শহরের প্ল্যানিং থেকে আরম্ভ করে, একটা গ্রামের প্ল্যানিং থেকে আরম্ভ করে, একটা হ্যাজার্ড বা ডিজাস্টার, আমরা চারিদিকে শুনি যে বিভিন্ন ডিজাস্টার হয়, ল্যান্ডস্লাইড জানো, ফ্লাড আরো ভালো জানো, ক্রান্তীয় ঘূর্ণিঝড়, ট্রপিক্যাল সাইক্লোন আরো ভালো জানো। এগুলোতে ফোরকাস্ট এখন অনেক ক্ষেত্রে অনেক উন্নত মানের হয়েছে। আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কোনো সাইক্লোনের ফোরকাস্ট এমন করে দেয় যে সেই জায়গাটা থেকে 7 দিন আগে থেকে ফোরকাস্ট করতে থাকে যে এই সাইক্লোন এই দিকে আঘাত করবে। তো সেই জায়গা থেকে আমরা কোথায় আঘাত করবে বুঝে গিয়ে আমরা সেই জায়গা থেকে লোককে সরাতে আরম্ভ করতে পারি। তো এগুলো কিসের মাধ্যমে হয়? এগুলো রিমোট সেন্সিং ইমেজেস, যেগুলো আকাশ থেকে তোলা ইমেজেস, ক্লাউডের ইমেজ থেকে আরম্ভ করে, সারফেসের ইমেজ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ইমেজ আমরা তুলতে পারি। সেই ইমেজগুলোর ছাড়া আমরা আরো অনেক তথ্য তুলতে পারি, সেগুলোর ইন্টার রিলেশন আমরা জিআইএস এর মাধ্যমে করতে পারি। মানে রিমোট সেন্সিং আর জিআইএস দুটো একসাথে রিলেটেড। আমরা রিমোট সেন্সিং হচ্ছে আমাদের টুলস দেবে, আমাদের র মেটেরিয়ালস দেবে, মানে স্যাটেলাইট ইমেজ বা এরোপ্লেন থেকে কোনো এরিয়াল ফটো। কোনোদিন কেউ যদি এরোপ্লেনে ওঠো, এরোপ্লেন থেকে আমরা যখন কলকাতাকে দেখি তখন ঘর বাড়িগুলো দেখতে পাই। প্লেনটা যত উপরে উঠবে তত ছোট হয়ে যায় সেগুলো, আরো যত উপরে উঠবে আরো ছোট হয়ে যায় ওগুলো। আমরা সেই ব্যাপারটাকে বোঝাতে পারি রেজলিউশন বলে একটা শব্দ দিয়ে। যখন কোনো ক্যামেরার রেজলিউশন যত ভালো তত আমি ক্লিয়ার দেখতে পাবো। একটা ক্যামেরা থেকে যদি আমি জুম করি, আমি দূরের জিনিসটাকে আরো ক্লিয়ার দেখতে পাবো। আবার যদি আমি সেটাকে দূরে নিয়ে আসি,
তাহলে সেটাকে আমি ছোট দেখতে পাবো। তো এইরকম বিভিন্ন লেন্সের, বিভিন্ন সেন্সরের, বিভিন্ন ক্যামেরার অনেক ফিচার্স থাকে। অত ডিটেইলে তোমাদের আমরা বলবো না। আমরা তোমাদের একটা ইন্টারেস্ট ডেভেলপ করতে চাই। আমাদের উদ্দেশ্য একটাই, যে তোমরা যারা জিওগ্রাফি পড়ছো তারা জিওগ্রাফিটার মধ্যে ওই বইতে নদীর সম্পর্কে পড়া যায়, বা বিভিন্ন দেশ সম্পর্কে পড়া যায়, বা ইকোনমিক ফিচার্স সম্পর্কে পড়া যায়, কি কোনো জনসম্প্রদায় সম্পর্কে পড়া যায়, এর বাইরে ভাবারও যে স্কোপ রয়েছে সেটা তোমরা জানবে। এবং তোমাদের এই বয়সে যদি সেই চিন্তা ভাবনাগুলো আসে, তাহলে জিওগ্রাফির প্রতি তোমাদের ইন্টারেস্ট অনেক বেশি ডেভেলপ করবে। তোমরা খুঁজবে এমন এমন জায়গা, যেমন IIRS, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং। সেখানে গিয়ে যদি তুমি পড়াশোনা করতে পারো, তুমি একজন সায়েন্টিস্ট হতে পারবে। তোমার ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড জিওগ্রাফি, ব্যাকগ্রাউন্ড হয়তো হিউম্যানিটিস, কিন্তু তুমি GIS ইঞ্জিনিয়ার হিসেবে কোনো একটা জায়গায় চাকরি করতে পারবে, কোনো MNC তে চাকরি করতে পারবে, কি ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতে পারবে, কি তোমরা IPCC ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ সেখানে চাকরি করতে পারবে, যেখানে আমরা ওয়ার্ল্ডের আজ থেকে 50 বছর পর কেমন টেম্পারেচার হবে, কেমন গ্লেশিয়ার মেল্ট করবে, কেমন নদীগুলোতে ফ্লাড হবে, কোন কোস্টাল রিজিয়ন গুলো জলের তলায় ডুবে যাবে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন তোমার রিসার্চাররা রিসার্চ করছে। তুমিও তার একজন হতে পারবে। তো জিওগ্রাফি আজকে অনেক দূর এগিয়ে গেছে। GIS রিমোট সেন্সিং না জানলে জিওগ্রাফার হওয়া যায় না, এবং রিসার্চ করা যায় না। এবং তোমরা এটা জানলে অবাক হবে যে আজকে কোনো একটা কর্পোরেশনে, মিউনিসিপাল কর্পোরেশন, তার প্ল্যানিং এর জন্য একজন জিওগ্রাফার দরকার হয়। আমরা জানি ডিজিটাল ইন্ডিয়া এখন আমাদের স্বপ্ন, স্মার্ট সিটি আমাদের স্বপ্ন। শুনেছো কিনা জানি না এই ওয়ার্ডগুলো, স্মার্ট সিটি, অমৃত প্রকল্প, তারপরে তোমার এই স্মার্ট সিটি, আমাদের কলকাতা স্মার্ট সিটি নয়, কিন্তু অনেক সারা আমাদের ভারতবর্ষে স্মার্ট সিটি রয়েছে। একটা ছোট্ট শহর সিকিমের নামচি স্মার্ট সিটি। তো স্মার্ট সিটি কেন বলা হয়? কারণ সেই সিটির সমস্ত তথ্য, সেই সিটির এক একটা জনসাধারণের, এক একজন ব্যক্তির কাছে একেবারে তার ফোনের মধ্যে বা কম্পিউটারের মধ্যে রেডি রয়েছে। সে কটা স্কুল আছে, কোন স্কুলে কজন টিচার আছে, কটা স্টুডেন্ট আছে, কি কি সাবজেক্ট আছে যেমন দেখতে পাচ্ছে, কোন হসপিটালে কটা বেড আছে, কটা বেড খালি আছে, কজন ডাক্তার আছে, কি আছে সেটা দেখতে পাচ্ছে, কোন জায়গায় রাস্তার কন্ডিশন খারাপ সেটা দেখতে পাচ্ছে। এভরিথিং সে দেখতে পাচ্ছে তার বাড়িতে বসে। That is what is called smart, and that is our aim to create digital India. এবং ডিজিটাল ইন্ডিয়া কারা তৈরি করবে? যত রকম সায়েন্টিস্টই থাকুক গ্রুপে, একজন জিওগ্রাফারও থাকবে, এবং সেই জিওগ্রাফার যার রিমোট সেন্সিং আর GIS সম্পর্কে নলেজ গেইন করার সুযোগ হয়েছে। তোমরা যারা জিওগ্রাফি নিয়ে পড়তে চাও ফিউচারে, তারা তো পড়বেই, GIS নিয়ে স্পেশালাইজ করতে পারো। GIS রিমোট সেন্সিং একটা পেপার থাকে, সেই পেপারটাও আমাদের দেশে যথেষ্ট না তাকে GIS ইঞ্জিনিয়ার করার জন্য, তাকে আলাদা করে সেটা স্পেশালাইজেশন করতে হয়। আবার যারা এখন অব্দি ভাবুনি যে জিওগ্রাফি নিয়ে পড়বো, অন্য কিছু নিয়ে পড়ার ইচ্ছে, তারা আজ থেকে একটু ভাবার চেষ্টা করো যে জিওগ্রাফি নিয়ে পড়লে আরো কত ডাইভার্স তোমার কেরিয়ার হতে পারে। ডাইভার্স মানে তোমার অপরচুনিটি গুলো কত বেড়ে যাবে। চাকরির ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন তোমার বন্ধুরা যারা IT সেক্টরে বিশাল একটা চাকরি করবে, তাদের মতনও তুমি হতে পারবে কিনা, এইগুলো নিয়ে একটু পড়াশোনা করতে পারবে। তার একটা বেসিক ইন্ট্রোডাকশন আজকে আমরা দেব, বাকিটা স্যার করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু নির্দ্বিধায় জিজ্ঞাসা করো।
বেসিক্যালি আমি তো টিচার নই, অতটা গুছিয়ে আমি ম্যাডামের মতো বলতে পারবো না। হয়তো আমার কথাগুলো একটু মানে স্ক্যাটার্ড মনে হবে, কারণ আমরা একটা ম্যাডাম যেরকম একটা অর্গানাইজড ওয়েতে পড়ান, বা ম্যাডাম তোমাদের স্যারেরাও যেরকম আছেন একটা অর্গানাইজড ওয়েতে পড়াতে পারেন, তো আমরা একটা অর্গানাইজড, আমরা যেরকম জায়গায় চাকরি করি আমাদের খুব স্ক্যাটার্ড লাইফ। হয়তো ম্যাডাম যেটা বললেন, কিন্তু হচ্ছে রিসার্চ ফিল্ডে আছেন, স্যার আছেন ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ায়, সেখানে বিভিন্ন জায়গার ফরেস্টে স্যারকে যেতে হয়। ফরেস্ট ফায়ার কোথায় হবে কোথায় হবে না, ফরেস্ট ফায়ার একটা হ্যাজার্ড, সেটা দেখতে হয়। বায়োডাইভার্সিটি তোমরা জানো, ফরেস্টের ডাইভার্সিটি, গাছপালার কত রকম ভ্যারাইটি, সেগুলো ম্যাপিং পর্যন্ত আজকে রিমোট সেন্সিং ইমেজ থেকে করা যায়, যে কোন গাছ কতগুলো ছিল আগে এবং কতগুলো এখন আছে। মানে জিওগ্রাফি থেকে যে কত কিছু করা যায় সেটা স্কুল লেভেলের স্টুডেন্টরা বুঝতে পারে না, পরে বুঝতে পারে। হ্যাঁ, তো ম্যাডামও যেটা বলছিলেন যে আমিও বেসিক্যালি জিওগ্রাফি পড়েছি, যখন পড়েছি হয়তো পড়তে শুরু করেছি তোমাদের মতো স্কুলে, বা তারপরে যখন কলেজে আসার পর এই জিআইএস শব্দটি প্রথম আমি শুনবো। তো তখন জানতাম না যে জিআইএস কি, বা তখন এত এক্সপোজার ছিল না, কারণ তখন এত ইন্টারনেটের চল ছিল না, আর তখন জিআইএস নিয়ে এত মানে এখানে এত লোকজনের মধ্যে এত পপুলারিটি ছিল না। তো পরে যখন জিআইএস জানতে পারি তখন জিআইএসটা পড়ার সুযোগ হয় আমার। তো ম্যাডামের কথা আমি তুলেই বলি, আমি বেসিক্যালি জিওগ্রাফিতেই আমার কলেজ পাস করেছি, মানে বিএসসি, তারপরে এমএসসি, দেন আই সুইচ টু এমটেক রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। হ্যাঁ, আর ম্যাডাম যেটা বললেন একটু আগে, যে আমাদের মনে হয় যে জিওগ্রাফিটা পড়ে হয়তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাওয়া যায় না, বা আইটি সেক্টরের লোকের সাথে কম্পিট করা যায় না। একদম ম্যাডাম ঠিকই বলেছেন, এটা করা যায়, তো তার জন্য একটু ডাইভার্স ফিল্ড চুজ করতে হয়। তো এখন তোমাদের কাছে ডাইভার্স ফিল্ড চুজ করার অনেক অপশন আছে, যেটা আমাদের সময় অতটা ছিল না, তখন এতটা প্রাচুর্য ছিল না বা এতটা রিসোর্সও ছিল না তখন। তো তারপরে আমি একটি সংস্থাতে দিল্লিতে জিআইএস ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি, এবং পরে মানে এখনো যেখানে কাজ করি সেটির অর্গানাইজেশনটির নাম হচ্ছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। এটি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্টের একটি অটোনমাস বডি। আমরা যেটা করি, ম্যাডাম অনেক এক্সাম্পল দিলেন, নিশ্চয়ই তোমরা শুনেছো, যে ওয়েদার ফোরকাস্ট, দেন জিওলজিক্যাল ম্যাপিং, তো এরকম অনেক কিছু তো হয়, রিসোর্স ম্যানেজমেন্ট। তো আমরা যেটা করি সেটা হচ্ছে ফরেস্ট রিসোর্স ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো ফরেস্ট রিসোর্স ম্যানেজমেন্ট কিভাবে হতে পারে, অনেক কিছু ভাবে হতে পারে। এক তো ফরেস্টের হেলথ হতে পারে, ফরেস্টের এক্সটেনশন ম্যাপিং হতে পারে, ফরেস্ট হ্যাজার্ড যেগুলো হতে পারে, যেমন ফরেস্ট ফায়ার, এরকম কিছু হতে পারে। তো এই ধরনের ম্যাপিং আমরা রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস টেকনোলজি দিয়ে করি। তো বেসিক্যালি উই আর মোর ইন্টু রিমোট সেন্সিং, 60% ইন্টু রিমোট সেন্সিং অ্যান্ড 40% ইন্টু জিআইএস, কারণ রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস দুটোই কিন্তু এটা ইন্টিগ্রেটেড সাবজেক্ট। ঠিক আছে, তো একটু দেখা যাক তাহলে কি হতে পারে জিআইএস। জিআইএস এর প্রথমে যেটা আছে, সো ফার্স্ট অফ অল জিওগ্রাফি। তো জিওগ্রাফি তো আমরা জানি যে ইটস অল অ্যাবাউট স্টাডিং দ্য আর্থ। ঠিক আছে, তো তার সাথে দুটো শব্দ আছে, একটা হচ্ছে ইনফরমেশন, একটা সিস্টেম। ঠিক আছে, তো এখানে কিছু পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দিলাম। তো এই প্রত্যেকটা জিনিসের সাথে আমরা সবাই পরিচিত, তাই না? ফার্স্ট অফ অল একটা ম্যাপ, তারপর একটা অ্যানালিসিস, ডেটা। আজকের দিনে ডেটা হচ্ছে সবকিছু, যার কাছে ডেটা আছে সে সবচেয়ে বড় লোক, যার কাছে টাকা পয়সা আছে সে কিন্তু বড় লোক নয়। এটা হয়তো তোমরা আর কিছুদিন পরে বুঝতে পারবে। ঠিক আছে, যে সংস্থার কাছে ডেটা আছে সেই কিন্তু তার কাছে সবকিছু আছে। দেন সফটওয়্যার, এটা তোমাদেরকে বলে দেওয়ার দরকার নেই। তারপরে স্যাটেলাইট, যেটা একটা খুবই মেজর ইনপুট ইনটু দ্য জিআইএস সিস্টেম। ঠিক আছে, ইউজার মানে আমরা সবাই, যে কিনা জিআইএস ইউজ করছে। অ্যান্ড অ্যাপস, অ্যাপস তো আমরা জানি অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা মানে পিসি বেসড, আর আজকাল পিসি থেকে বেশি প্রচলন হচ্ছে মোবাইল বেসড। মেবি ইটস অ্যান্ড্রয়েড অ্যাপ অর ইটস আইওএস অ্যাপ, কিন্তু অ্যাপে একটা জায়গা সবসময় আছে। তো জিআইএসটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। আমি ছোট্ট একটা জায়গায় একটা ওয়েব পেজে নিয়ে যাচ্ছি, বেশি কিছু বলবো না এটা সম্পর্কে।
এখানে একটা হিস্ট্রি দেওয়া আছে জিআইএস এর। ঠিক আছে, তাও বলছি, ঠিক আছে, এটা মানে লেট দ্য পেজ বি লোডেড, তো তখন বলি। হ্যাঁ, তো হিস্ট্রি যদি দেখি, আমরা হয়তো অনেকদিন পরে এই টার্মটা শুনেছি, কিন্তু যারা ডেভেলপ কান্ট্রি লাইক ইউএসএই প্রথম প্রচলন হয়েছিল। তো দে আর ইনটু জিআইএস ফ্রম 1960, রাইট? তো তখন কিন্তু জিআইএস ওয়াজ এ কনসেপ্ট, নট এ সাবজেক্ট। তারপরে এই ভদ্রলোক রজার টমিলসন, এনাকে জিআইএস এর ফাদার বলা হয়, ঠিক আছে? ইনি একটা প্রথম ছোট্ট অ্যাপ ডেভেলপ করেছিলেন, যেখানে কিনা জিওগ্রাফিক্যাল ডেটা ম্যানেজ করা যায়, ঠিক আছে? জিওগ্রাফিক্যাল ডেটা মানে আমরা জানি যে কোনো আর্থ ডেটা, যেখানে একটা লোকেশন আছে, স্পেশাল রেফারেন্স আছে, আর কিছু নন স্পেশাল রেফারেন্সও থাকতে পারে। দেন তারপরে হার্ভার্ড ল্যাবরেটরিতে কিছু রিসার্চ হয়, এবং ফার্দার একটি কোম্পানি আছে ইএসআরআই। তোমরা যদি জিআইএস নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করো, এই কোম্পানিটা বা এর প্রোডাক্ট সম্পর্কে নিশ্চয়ই জানবে। তো এই কোম্পানিটা হচ্ছে প্রথম কোম্পানি যারা জিআইএসটাকে, মানে জিআইএস হিসাবে একটা জিআইএস হতে পারে সেইভাবে তুলে আনে জিনিসটা। তো তার আগে কিন্তু জিআইএস ছিল, বাট ওই রকম ভাবে ছিল না। কিন্তু ইএসআরআই, এর পুরো নাম হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট। তারা একটি প্রোডাক্ট বের করে যেটা আজকেও প্রচলিত, এবং সেই প্রোডাক্ট আজকে ডেটেও আমরা ইউজ করছি। তার নাম হচ্ছে ArcGIS। এটা সফটওয়্যার। তো তারা আসে মার্কেটে, এবং তারপরে 1981-এ, দেখো আমরা আজকে এখানে 2023-তে দাঁড়িয়ে আছি। আমি যখন পড়াশোনা করেছি 15 বছর আগে, তার হয়তো 20-30 বছর আগে এখানে জিআইএস ইউজ হচ্ছে, বাট ওদের ওখানে 1981 থেকে জিআইএস ইউজ হচ্ছে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই দে আর ডেভেলপড কান্ট্রি না। তো আজকের ডেটে কিন্তু জিআইএস ইজ সামথিং ডিফারেন্ট, ঠিক আছে? মানে একটা টেকনোলজি যেটা সবাই সবসময় তোমরাও ইউজ করছো, বাট জানো না সেটা হচ্ছে জিআইএস, মানে সেটা জিআইএস টেকনোলজি ব্যাপার। মানে এই ArcGIS যেটার কথা স্যার বললেন, এটা কিনতে এক একটা ইনস্টিটিউটের প্রচুর লাখ টাকা লাগে আমাদের দেশে। মানে আমাদের কলেজে, আমাদের ল্যাবে এটা 40 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে এই সফটওয়্যারটা। তারপরে আমরা স্টুডেন্টদের জিআইএস শেখাতে পারি। কিন্তু আমেরিকায় প্রত্যেকের মোবাইলে যেমন গুগল থাকে, ঠিক সেরকম এই ArcGIS-ও থাকে। তো ওটা ম্যাডাম যেটা বললেন, কোনো টাকা দিয়ে কিনতে হয় না। হ্যাঁ, একদমই ঘটনা। আমরাও ArcGIS ইউজ করি। আরেকটি সফটওয়্যার আমরা ইউজ করি, এডাস বলে। সেই সফটওয়্যারটি ইমেজ প্রসেসিং সফটওয়্যার। মানে তোমরা ইমেজ প্রসেসিং হয়তো জানো না, বাট একটু ছোট্ট করে বলে রাখি। যেমন ধরো ইমেজ প্রসেসিং না, নিশ্চয়ই তোমরা ওই এক্সরে, এমআরআই এই জিনিসগুলো দেখেছো। তো মেডিকেল লাইনে যে ইমেজ, মানে তোমার ধরো এক্সরে করা হলো কি মাথার এমআরআই করা হলো, তারপরে সেটাকে কেউ প্রসেস করছে, কে করছে? রেডিওলজিস্ট, যে কিনা মানে টপ র্যাঙ্কের ডাক্তার, তাই তো? বাট অ্যাকচুয়ালি হোয়াট দে আর ডুইং, দে আর ইনটু ইমেজ প্রসেসিং। ইমেজকে ইউজ করে, দেখো একটা ছবি তুমি তুললে কোনো জায়গা থেকে, ধরো আমি তোমাদেরই ছবি তুললাম, এবার তুমি দেখে বললে যে এখানে কটা স্টুডেন্ট আছে, কিন্তু আরেকজন যে আছে সে হয়তো দেখে অনেক কিছু বলতে পারছে, যে হ্যাঁ এই স্টুডেন্টগুলোর মধ্যে এই কালারের জামা পরে আছে, ও এটা পরে আছে, কিন্তু তার বিয়ন্ডও কিছু বলতে পারছে। তো ইমেজ থেকে যেটা আমরা দেখি তার বিয়ন্ডে অনেক কিছু দেখা যায়। তো সেইটাই হয় আর কি রিমোট সেন্সিং এ, ঠিক আছে? তো যাই হোক, আমি অত দূরে যাচ্ছি না। তো সেই সফটওয়্যারটিরও যেটা বলছিলাম, সেই সফটওয়্যারটিরও এখন 10-12 লাখ টাকা করে দাম। যেহেতু আমরা ইন্ডিয়ান কন্টিনেন্টে আছি, তা আমাদের সেই জন্য খুব মানে অনেক টাকা খরচা করে এই সফটওয়্যারগুলোকে অ্যাভেল করতে হয়। বাট তোমাদের জন্য খুশির খবর হচ্ছে, এখন অনেক ওপেন সোর্স সফটওয়্যার এসছে, মানে যার জন্য কোনো পয়সা লাগে না। ওপেন সোর্স হয় না, যেমন গুগল, তুমি চাইলে ডাউনলোড করে নিতে পারো, সেরকম ওপেন সোর্স অনেক সফটওয়্যার আছে, এগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড টু go to the GIS field, then you can avail those, you can easily download those software and you can learn. এখন থেকেই লার্ন করতে পারো, এমন কিছু কঠিন কাজ নয়। মানে কোনো জিনিস আস্তে আস্তে খুলে দেখতে থাকলে দেখবে আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারছো। জাস্ট লাইক এ মোবাইল, যখন মোবাইলটা তোমার প্রথম এসেছিল তখন নিশ্চয়ই অতটা স্বচ্ছন্দ ছিল না মোবাইলে, কিন্তু পরে আস্তে আস্তে হয়েছে, ব্যাপারটা তাই। তো আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এত প্রাচুর্য ছিল না ওপেন সোর্স সফটওয়্যার। এখন কিন্তু সবাই ওপেন সোর্স, এই যে এত দামি সফটওয়্যার কিনতে হচ্ছে, তার জন্য এখন ওপেন সোর্সের দিকে আমরা যাচ্ছি। এখন অনেক ওপেন সোর্স ডেটাও হয়, ঠিক আছে? আমি ফিরে যাচ্ছি। তো এই ভদ্রলোক কি হচ্ছে, জ্যাক ড্যাঙ্গারমোর, ইনি হচ্ছে সিইও ইএসআরআই। তো এক এক করে টার্মিনোলজিটা দেখি। হ্যাঁ, তো জিওগ্রাফিক মানে আমরা জানি যে হ্যাভিং আ লোকেশন, জিওগ্রাফি ইজ অলওয়েজ ট্যাগড উইথ দ্য লোকেশন। লোকেশন কি কিভাবে দেওয়া যায়? ল্যাট লং, তাই তো?
কিছু কিছু জায়গায় আরেকটাও হয়, জেড কোঅর্ডিনেট বলি আমরা, সেটাকে বলে অল্টিটিউড বা এলিভেশন কোনো জায়গা, উচ্চতা, তাই তো? তো এটা হচ্ছে জিওগ্রাফি, মানে এখানে জিআইএস এর যে কোনো ডেটা মানেই তার একটা লোকেশন থাকবে, ঠিক আছে? And তারপরে ইনফরমেশন। So information implies that the data in GIS are organized to yield useful knowledge. তো শুধু লোকেশন আর থাকলেই তো হবে না, তার থেকে ইনফরমেশন বের করতে হবে আমাকে, তাই তো? যে কোনো ডেটা থেকে যখন আমি ইনফরমেশন বের করব তখনই সেটা আমার কাজের হবে। এবং তার থেকে আরেকটা বড় কথা এখানে লেখা আছে যে অন স্ক্রিন রেসপন্স টু ইন্টারঅ্যাকটিভ কোয়েরিজ। অন স্ক্রিন রেসপন্সটা এইরকম, মানে একটা ছোট্ট যদি এক্সাম্পল দিই আমি, তোমরা সবাই গুগল ম্যাপ ইউজ করেছো তো? হ্যাঁ, সবাই নিশ্চয়ই করো। তো একটা যদি তোমাকে আমি টোপোসিট দিই, টোপোসিট তোমরা সবাই দেখেছো, তো টোপোসিট যদি দিই, ইফ আই গিভ আ টোপোসিট, যদি বলি যে একটা জায়গা আমাকে খুঁজে দাও তো এই জায়গাটা নরেন্দ্রপুরটা কোথায়, তো ইট উইল টেক সাম টাইম টু ফাইন্ড ইট আউট। বাট যদি একটা ইন্টারঅ্যাকটিভ ম্যাপ হয় এরকম, এটা কিন্তু একটা জিআইএস ডেটাবেস। এটা কি জানতে? দিস ইজ অ্যাকচুয়ালি ফুল প্রুফ জিআইএস ডেটাবেস। আমি যদি এখানে চট করে নরেন্দ্রপুর লিখি, দেখো লিখতে হলো না, তাতে নরেন্দ্রটা লিখতে হলো না, তাতেই আমি পেয়ে গেলাম। তো অ্যাকচুয়ালি মেশিন ক্যান রিড ইউ না এখন আজকালকার দিনে, তো চট করে আমি ওখানে পৌঁছে গেলাম, তাই তো? তো এটা হাউ ইজ ইস পসিবল? কখনো ভেবে দেখোনি যে কি করে পসিবল হচ্ছে? পসিবল হচ্ছে তার কারণে পিছনে একটা অনেক কিছু কাজ করছে। এর পিছনে একটা ডেটাবেস কাজ করছে, দুটো জিনিস কাজ করছে, একটা স্পেশাল ডেটা, একটা নন স্পেশাল ডেটা। আমি আসছি পরে, বাট এমন ভাবে ইনফরমেশনটা দেওয়া আছে যেখানে তোমার কিছু খুঁজতে হচ্ছে না। তুমি এরকম ভাবে রাস্তা ধরে ধরে গিয়ে আগে কি করতে, আগে ম্যাপ রিডিং করতাম কিরকম ভাবে, আস্তে আস্তে যাচ্ছি, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, আচ্ছা এই কন্ট্রোলটা এখান থেকে আছে। তো দোজ ডেজ আর গন। হ্যাঁ, তো নাও উই আর ইনটু আ ডিজিটাল এরা, রাইট? And system. So system implies that a GIS made up of several interrelated and interlinked component. এই যে interlinked component, যে কম্পোনেন্টটা তুমি দেখলে, যে দেখালো তোমাকে চট করে ওই জায়গাটা, সেটা তুমি দেখছো, বাট পিছনে আরেকটা কম্পোনেন্ট আছে যেটা সফটওয়্যার দেখছে বা যেটা জিআইএস অ্যানালিস্ট দেখছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে main component, right? So I'm coming to the component of GIS. So first of all, software, second is hardware, third is the data, fourth is methodology or analysis, and fifth is our user, right? So GIS যদি কখনো ডিফাইন করতে হয়, আমরা এইভাবে ডিফাইন করব যে set of tools for collecting, storing, mapping and retrieving geographical data or managing geographical information or geographical data. And for what? For better kind of analysis. আমরা কি করব? লাস্টে অ্যানালিসিস তো করব, তার থেকে একটু ইনফরমেশন বের করে আনব, রাইট? সফটওয়্যারে আসি, ঠিক আছে? তো যে কোনো সফটওয়্যার যে কিনা এই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমটাকে সাপোর্ট করবে বা জিওগ্রাফিক্যাল ডেটাকে সাপোর্ট করবে, তাকেই আমরা বলবো জিআইএস সফটওয়্যার। এখানে একটু লিস্ট দিয়েছি সফটওয়্যার, ArcGIS, QGIS, GRASS, Mapping, Google Earth Engine। এটা তোমরা হয়তো ইঞ্জিনটা জানো না, বাট তোমরা এই গুগল আর্থ কথাটা নিশ্চয়ই শুনেছো। জিডাল, ঠিক আছে, অ্যাবস্ট্রাকশন লাইব্রেরি, এরকম অনেক কিছু আছে। তার মধ্যে এই যে QGIS আর গুগল আর্থ ইঞ্জিন, এই দুটি কিন্তু, আর জিডাল, এইগুলো কিন্তু ফ্রিওয়্যার বলে এগুলোকে, মানে তুমি আজকে চাইলে কাল থেকে ইউজ করতে পারো। এবং সেখানে তোমাদের ইন্টারঅ্যাকটিভ ম্যাপ তোমরা যে প্রজেক্ট করো, সেই ম্যাপও কিন্তু জিআইএস সফটওয়্যার প্রজেক্ট থেকে বানাতে পারো, মানে জিআইএস সফটওয়্যার ডাইমেনশনও পেয়ে যাবে, মানে মাউন্ট এভারেস্টের হাইটও বুঝতে পারবে, মানে সেটাকে 3D অ্যাসপেক্ট দিলে সেটা কতটা উচ্চতা সেটা বুঝতে পারবে। আইফেল টাওয়ার 3D অ্যাসপেক্ট দিলে সেটাকে 3D হিসেবে দেখতে পাবে। মানে এই সফটওয়্যারগুলোতে এত একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যেহেতু ম্যাডাম এই বিষয়টি তুললেন, তো এক সেকেন্ড একটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করছি, সো দ্যাট তোমাদের ইন্টারেস্ট লাগে, নাহলে মনে হবে যে কি বলছে বাবা। মানে আমার একটা সময় এখন হ্যাবিট হয়ে যায়, মানে অফ টাইমে বিভিন্ন জায়গা, যেসব জায়গাগুলোতে যেতে পারিনি সেই জায়গাগুলোয় গিয়ে সেই গ্লেশিয়ারটা একটু দেখলাম, বা সেই জঙ্গলটা দেখলাম, রেন ফরেস্টটা দেখলাম, এরকম অনেক কিছু নিজে দেখতে পাবে। আমি যদি খুব ভুল না হয়, এটা কি তোমাদের বিল্ডিং নাকি এটা নয়?
এটা না, কোনটা বলো একটু? এইটা 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 রাইট? আচ্ছা, তো এটাকে এখানে দেখে ঠিক আছে, আমাদের একটু চার্ম হয় যে হ্যাঁ ভালো লাগছে, দেখতে পাচ্ছি বাড়ি বিল্ডিং গুলো, তাই না? বাট এটা একটু অন্যরকম ভাবে দেখা যাক। আমি বেশিক্ষণ টাইম নেবো না, ঠিক আছে? এইরকম ইমেজে যখন ঘরগুলো থাকে, আমরা যখন ম্যাপ আঁকি স্কুলে তখন কি করি, এমনি হাতে হাতে ড্র করি ম্যাপগুলোকে। তো হাতে ড্র করলে ম্যাপে অনেক ভুল হবে, যেগুলোকে বলা হয় ম্যানুয়াল এরার। কিন্তু এইরকম ইমেজ থেকে আমরা প্রত্যেকটা বাড়িকে ধরে ধরে মার্ক করতে পারি, ড্র করতে পারি, যেটাকে বলা হয় ডিজিটাইজ করা। এবং এখন যে ম্যাপগুলো তৈরি হয় সব এভাবে তৈরি হয়, হাই রেজলিউশন ইমেজ থেকে একটা একটা করে ধরে ধরে প্রত্যেকটা আলাদা লেয়ার, আলাদা ইনফরমেশন তৈরি করে। মানে যেমন একটা লেয়ারে আমি রোড, সব রকম রোডকে রাখলাম, একটা লেয়ারে আমি সব ওয়াটার বডিকে রাখলাম, একটা লেয়ারে আমি সব বিল্ডিংসকে রাখলাম। এরকম করে আমি বিভিন্ন লেয়ার, জিআইএস মানে হচ্ছে ইনফরমেশন সিস্টেম, সিস্টেম মানে তার মধ্যে অনেকগুলো লেয়ার অফ ইনফরমেশন রয়েছে। এবার সেই ইনফরমেশন গুলোকে একসাথে মার্জ করে আমি একটা টোটাল ম্যাপ পাবো, যে ম্যাপটার নাম দিতে পারি ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ। এটা কি একটু ভালো মনে হচ্ছে আগের থেকে? হ্যাঁ, এটা একটু ইন্টারেক্টিভ মনে হচ্ছে না? যে কি একটা ইমেজ দেখছিলাম তার চেয়ে এটা মনে হচ্ছে না বেশি ইনফরমেশন দিচ্ছে আমাকে, তাই নয়? যদি একটু আবার চট করে কালারটা চেঞ্জ করে দেখি, এরকম ভাবে আমরা প্রত্যেকটা বিল্ডিং, আমরা বাইরে যখন, এই যে তোমরা স্যার বলছিল ওরাই যাবে ফিল্ডে, এরা যাবে মানে আচ্ছা। 12 11 আছে। আচ্ছা, আমরা যখন গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে ফিল্ডে নিয়ে যাই তখন যেই জায়গাটায় গেলাম, এই লাস্ট গেছিলাম আমরা নৈনিতাল, তার আগে গেছি উটি, বিভিন্ন জায়গায় যাই। জিওগ্রাফি স্টুডেন্টরা মানে হচ্ছে আমরা যত জায়গায় যাব তত সেই জায়গা সম্পর্কে ভালো নলেজ পাবো, সেখানে জিওগ্রাফিক্যাল ফিচার্সগুলো জানতে পারবো। আমরা এখন কেউ হাতে এঁকে ম্যাপ ড্র করি না, আমরা ওই জায়গার ইমেজটা ডাউনলোড করে নিই, সেই ইমেজ থেকে আমরা ওই জায়গার ডিটেল ম্যাপ তৈরি করে ফেলতে পারবো আমার কলেজের বসে, বাড়িতে বসে। এটা কি আরেকটু ইন্টারেক্টিভ? হ্যাঁ, এটা একটু রিয়েল ওয়ার্ল্ডের ফিল দিচ্ছে না? এইটাকে বলে বিল্ডিং ফুটপ্রিন্ট, যেটা প্রথমে করলাম সেটাকে বলে বিল্ডিং ফুটপ্রিন্ট। তারপর যেটা করলাম সেটাকে বলে হচ্ছে ভার্টিক্যাল এক্সাজারেশন, মানে আমি বিল্ডিংটা হাইট ডিফাইন করতে পারি। তুমি তোমার বিল্ডিং এর হাইট জানো যে কত তলা বিল্ডিং, ধরা যাক একটা ফ্লোর যদি 10 ফিট হয়, তাহলে যদি 5 তলা বিল্ডিং হয় তাহলে ইটস 50 ফিট, তো আই ক্যান গিভ আ রেঞ্জ টু 50 ফিট। ইন্টারেক্টিভলি আমি এটা এইটা কেন ইম্পর্টেন্ট? আমরা সাস্টেনেবিলিটি কনসেপ্ট সম্পর্কে পড়াশোনা করি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং এটাও আমরা জানি যে উন্নত বিশ্ব বেশি সম্পদ ব্যবহার করে দেন অনুন্নত বিশ্ব। এটাকে ডিভাইড, ওয়ার্ল্ডের নর্থ সাউথ ডিভাইড বলে। উত্তর কন্টিনেন্টস গুলোর মধ্যে যে কান্ট্রিজ গুলো রয়েছে সেগুলো ডেভেলপ, নিচের কান্ট্রিগুলো লেস ডেভেলপ। সেই থেকে একটা দ্বন্দ্ব তৈরি হলো, নর্থ সাউথ ডিভাইড, এন্ড তারপর এলো কনসেপ্ট একটা ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট মেজার। আমরা প্রত্যেকটা মানুষ কতটা পায়ের ছাপ রেখে যাচ্ছি আমাদের পৃথিবীতে, এবং সেটাই কতটা ধ্বংসের কারণ পৃথিবীর, সেটা ক্যান বি মেজার্ড। এন্ড দ্যাট মেজারেরই একটা পার্ট হচ্ছে একটা বিল্ডিং কোন জায়গায় কত আর্টিফিশিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, সেগুলো যদি আমরা এভাবে ধরে ধরে মেজার করতে পারি।
একটু ইন্টারাপ্ট করছি, ওই যেটা বললেন আর কি সাস্টেনেবিলিটি ওরাও কিছুটা পড়েছে ওই কোস্টাল ইরোশন আর রিভার ব্যাংক ইরোশনে, সেখানেও মনে হয় এই ম্যাপিং এর প্রিভিয়াস কোস্টাল ইরোশনে আমি একটা পেপার শেয়ার করব তোর সাথে। তো সেখানে যেরকম কোস্টালের দুটো জিনিস সব থেকে বেশি হয়, একটা হচ্ছে সাইক্লোনের অ্যাটাক, আরেকটা হচ্ছে মানে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। ভালনারেবিলিটি কতটা মানে জানো? ঠিক একদমই তাই। ঝুঁকি প্রবণতা আর ঝুঁকি মানে রিস্ক। তো এই ভালনারেবিলিটি কোন বিল্ডিং এর বেশি ভালনারেবিলিটি, কোন জায়গাটা বেশি ভালনারেবল, সেটা আমরা জিআইএস থেকে রিমোট সেন্সিং থেকে বার করতে পারি। এবং বাড়িগুলো যদি আমরা সব মার্ক করি কোস্টের সামনে, তাহলে কোন বাড়িগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা দেখাতে পারবো, একটা ক্লাসিফাই করতে পারবো। যে আমরা পুরীর কাজ করেছিলাম পুরীর ওপরে, যে কোন পুরীর সামনের যে হোটেলগুলো, কোন বাড়িগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে একটা সাইক্লোন অ্যাটাক হলে, সাইক্লোনের ল্যান্ডফল হলে, আর তার পেছনে যেগুলো হয়তো একটু শেডে আছে, যার সামনে হয়তো বাধা আছে, সেগুলো মিডিয়াম এফেক্টেড হবে। এরকম করে আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে পারি। বিভিন্ন রকম সব হ্যাজার্ডের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা যায়, তার জন্য ফ্যাক্টরগুলো আলাদা হয়। ম্যাডামের কথাটা নিয়ে একটা ছোট্ট এক্সাম্পল দিই এখানে, যেটা ম্যাডাম বললেন। ধরা যাক এটা একটা কোস্ট, ঠিক আছে, আমি বলছি এটা একটা কোস্ট, ধরে নাও এখানে যেটা ফ্লাড হয়, আমি তো একটা বিল্ডিং বানালাম আর্টিফিশিয়ালি। দেখো ডেটাটা যতক্ষণ তোমার কাছে খাতা কলমে আছে না, বা একটা পেপার ফর্মে আছে, ততক্ষণ কিন্তু ডেটাটার অতটা উপযোগিতা নেই। যখন তুমি ব্যাপারটাকে ডিজিটাল একটা এনভায়রনমেন্টে নিয়ে আসবে, দেন ইউ ক্যান প্লে উইথ দ্য ডেটা। এখানেও তাই। ধরা যাক এখন এখানে কলকাতায় খুব বৃষ্টি হয়েছে এবং চারিদিকে জল জমতে আরম্ভ করেছে, ওয়াটার লগিং আমরা বলি না, ওয়াটার লগিং। এবার যদি এই পুরো এরিয়াটা ওয়াটার লগ হয়, আমি যদি এখানে একটা আস্তে আস্তে ওয়াটারের লেয়ার ফেলি, সেটাও করা যায় জিআইএস এ। তবে ধরা যাক আমি বললাম যে ওয়াটার 1 মিটার উঠেছে, 1 মিটার মানে অনেক বেশি, আমি বললাম সে ফর ইনস্ট্যান্স, তাহলে এই বিল্ডিং এর কত ফ্লোরের, ফার্স্ট ফ্লোরের বা গ্রাউন্ড ফ্লোরে কতটা এরিয়া ডুবে যাবে ওই জলস্তর থেকে, সেটা আমি ক্যালকুলেট করতে পারি এবং সেখান থেকে একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি। সেখান থেকে এটাও বলতে পারি যে কতগুলো লোক এফেক্টেড হতে পারে। সেম হতে পারে এর ক্ষেত্রেও, যদি তোমার একটা ফ্লাড হয় কোনো একটা গ্রামে, তো সেই ফ্লাডের এক্সটেন্টটা কতটা, সেখানে কতগুলো বাড়ি আছে, সেখানে কতটা চাষের জমি আছে, হ্যাঁ। তো এইগুলো আমি ক্যালকুলেট করতে পারি, কিন্তু তখনই করতে পারবো যখন আমার কাছে পুরো ব্যাপারটা একটা ডিজিটাল এনভায়রনমেন্টে থাকে। নাহলে হাতে করে করা সেটা পসিবল নয়। সেটা হতো এক সময়, সেটা কিন্তু তার একটা লিমিটেশন আছে, তাই না? আগে বলা তো আমরা জানি যে সফটওয়্যার যখনই থাকবে, তাকে সাপোর্ট করার জন্য কি দরকার? হার্ডওয়্যার, রাইট? জিআইএস এও হার্ডওয়্যার দরকার। এবার হার্ডওয়্যার ক্যান বি এনিথিং, একটা পিসি হতে পারে, হার্ডওয়্যার একটা মোবাইল ডিভাইস হতে পারে, যেরকম ম্যাডাম বলছিলেন যে এটা মোবাইল জিআইএস ইউনিট। হার্ডওয়্যার এরকম হতে পারে, তোমরা জিপিএস দেখেছো? মানে এই মোবাইলেও জিপিএস আছে, বাট জিপিএস ডেডিকেটেড জিপিএস রিসিভার হয়, সেটা শুধু ওই যে কোনো জায়গায় দাঁড়িয়ে সেই জায়গার অক্ষাংশ দ্রাঘিমা বা সেই জায়গার এলিভেশন মেজার করার জন্য। এবং এখন এত অ্যাকুরেট জিপিএস এসে গেছে যেখানে তুমি সেন্টিমিটার লেভেলে অ্যাকুরেসি পেতে পারো। দেখবে রাস্তা যখন নতুন রাস্তা তৈরি হয়, দেখবে ট্রাইপডের উপর একটা ক্যামেরার মতো জিনিস বসানো থাকে, খেয়াল করেছো? কখনো জানতে ইচ্ছা হচ্ছে ওটা কি জিনিস? কি মনে হয় ওটা ক্যামেরা দিয়ে ছবি তুলছে? লাইক দিস ওয়ান, ওটাকে বলে টিএস, টোটাল স্টেশন। হ্যাঁ, তো ওটা একটা এমন একটা ডিভাইস যেটার মধ্যে জিপিএস আছে, যেটার মধ্যে ইডিএম আছে। ইডিএম মানে দেখো এটা লিখেছি, এখানে ইডিএম লিখেছি কি না লিখিনি? হ্যাঁ লিখেছি, ওই যখন লিখেছি ইডিএম। ইডিএম মানে ইলেকট্রনিক ডিসটেন্স মেজারমেন্ট। আগে কি করতো লোকজন, ধরো এখান থেকে ওই রাস্তা কতটা বানাবো, আমাকে তো ক্যালকুলেট করতে হবে কতটা রাস্তা বানাবো, তার জন্য মেজার করতে হবে। কি করতো? মেজারিং টেপ দিয়ে মেজার করতো না, চেন দিয়ে মেজার করতো। তো এখন অত টাইম নেই আমাদের কাছে, তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করতে গেলে এত টাইম নিয়ে করলে চেন দিয়ে করতে হলে রাস্তা হবে না। তো ইডিএম কি করে, একটা ছোট ডিভাইস এখানে বসালাম, তো ওটা একটা প্রোপাগেটর আছে, মানে ওটা একটা লেজার, মানে লেজার রে ও প্রোপাগেট করতে পারে। তো এই লেজারটা বেরোলো ওখান থেকে, টপ করে ওখানে ধাক্কা খেলো যে কোনো জায়গায়, সেখান থেকে ফিরে এলো। বা একটা রিফ্লেক্টর নিয়ে দাঁড়িয়ে থাকে, এরকম প্রিজম নিয়ে একটা 2 নম্বর মেশিনের মধ্যে দাঁড়িয়ে আছে। তো ওইখান থেকে চট করে আমি মানে কয়েক সেকেন্ডে আমি একটা ডিস্টেন্স মেজার করতে পারবো, যেখান থেকে ওটা ডিস্টেন্স কত, ওটাকে বলে ইডিএম। তো ওর মধ্যে ইডিএমও থাকে, ওর মধ্যে জিপিএসও থাকে, ওর মধ্যে এলিভেশন ক্যালকুলেট করারও বা কন্ট্রোল লাইন জেনারেট করার জন্য সেরকম ডিভাইস লাগে। তো এটা একটা কম্বাইন্ড ডিভাইস। তো জিআইএস এ এরকম প্রচুর ডিভাইস ইউজ হয়
সেটা ডেটা ক্যাপচারিং ডিভাইস হতে পারে, রিমোট সেন্সিং ডিভাইস হতে পারে। এবার রিমোট সেন্সিং ডিভাইস যেটা ম্যাডাম বলছিলেন যে রিমোট সেন্সিং মানে কি, স্যাটেলাইট রিমোট সেন্সিং হতে পারে, যে তুমি স্যাটেলাইটে সেন্সর বসিয়ে রেখেছো, সেখান থেকে সারাদিন ছবি তুলে যাচ্ছে, ঠিক আছে, সেই ছবিগুলো আমরা ইউজ করছি ফর রিসোর্স ম্যানেজমেন্ট, ফর ডিফারেন্ট পারপাস। এরকম হতে পারে যে ধরা যাক আমরা কন্ট্রোল দেখেছি না, তোমরা জিআইএস এর সবাই তো কন্ট্রোল লাইন দেখেছি না, তো এরকম হতে পারে যে সমুদ্রের তলায় কন্ট্রোল বানাতে পারি। সমুদ্রের তলায় তো পাহাড় আছে, আছে কি নেই? আছে না, পাহাড় এলিভেশন। সমুদ্রের তলায় কন্ট্রোল হয় জানো? হয়, সেটা টার্ম আছে, যেমন আমরা এটা কন্ট্রোল বলি, কন্ট্রোল ডেটা বলি, ওটাকে বলে ব্যাথমেট্রিক ডেটা, হ্যাঁ, যে কতটা গভীর আছে ওখানে। তো সেই পাহাড়েরও ম্যাপিং হতে পারে। সেই পাহাড়ের ম্যাপিং করতে গেলে তার রিমোট সেন্সিং সেন্সর থেকে হবে না, কারণ জল ভেদ করে অত নিচে তো পৌঁছতে পারবে না। তো তার জন্য একটা ডিভাইস হয়, সেটাকে বলে সোনার, সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং, যেটা জাহাজের তলায় লাগানো থাকে। দেখবে ওই সাবমেরিনস থাকে না, তাদেরও সোনার থাকে, কিন্তু তারা সোনার দিয়ে, দেখো সেন্সর সবসময় দু রকমের হয়। একটা সেন্সর হতে পারে যে ইমেজ বানাবে, আর একটা সেন্সর হতে পারে যে ইমেজ বানাবে না। মানে ধরো আমি এখান থেকে একটা সেন্সরের কিছু দিয়ে একটা সেন্সর ইউজ করছি যে আমাকে এখান থেকে ওই দেওয়ালটা ডিস্টেন্স বলবে, আর একটা সেন্সর ইউজ করতে পারি যে আমাকে ডিস্টেন্সটা বলবে প্লাস ওই দেওয়ালটা ছবিও তুলে দেবে। তো যেটা সাবমেরিনে ইউজ হয় তারা কিন্তু ছবি বানায়, তারা ডিস্টেন্স বলে, তারা কতটা দূরে কোন অবজেক্ট সেটা বলে। কিন্তু সোনার যেটা ইমেজিং ডিভাইস, সে কিন্তু পুরো পাহাড়ের একটা চিত্র বা তার একটা এলিভেশন, প্রচুর পয়েন্ট ক্লাউড এরকম বানিয়ে দেবে। তাহলে কি এখন অ্যাকচুয়ালি পুরো গোটা ওয়ার্ল্ডের এরকম সমুদ্রের তলায় এরকম তোমার কাছে ব্যাথমেট্রিক ডেটা আছে, সেগুলো খুব ইন্টারেস্টিং। সেরকম কাজও তোমরা করতে পারো। নোয়া বা অনেক আমাদের এনআইওটি বলে একটি অর্গানাইজেশন আছে ইন্ডিয়াতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেন টেকনোলজি, এরা ওশেন মাইনিং বা সি ফ্লোর ম্যাপিং, আমরা পড়ি না সি ফ্লোর ম্যাপিং এই ধরনের কাজকর্ম করে। তারপরের কম্পোনেন্টটি হচ্ছে ডেটা। তো সবকিছুই কিন্তু সেই ডেটায়, লাস্টে সেই সবকিছু ডেটা থেকেই শেষ হয়। তো ডেটা অনেক কিছু হতে পারে জিআইএস। আমার কাছে যেটা ম্যাপ থাকে, সেই ম্যাপটা যদি স্ক্যান করি আমি এখন স্ক্যানারে, স্ক্যান করে যদি জিআইএস এ নিয়ে আসি, সেটাও ডেটা হতে পারে। আর একটা স্যাটেলাইট ইমেজও ডেটা হতে পারে, অনেক কিছু আমার কাছে ডেটা হতে পারে। সেই ডেটা আমাদের কাছে নিয়ে আসতে হবে আমাদের। আর লাস্টে হচ্ছে মেথড, মানে কোন মেথড দিয়ে আমি অ্যানালাইসিস করব, ঠিক আছে? অনেক মেথড ইউজ করতে পারি, তো কি মেথড আমি ইউজ করব সেটা হচ্ছে একটা প্যারামিটার আমার কাছে। এন্ড লাস্ট বাট নট লিস্ট, দ্যাট ইজ ইউজার। সেটা তুমি, আমি, আমার মতো যে কোনো জিআইএস মানে যারা জিআইএস ডোমেনে কাজ করছে তারা হতে পারে, যারা এই ডেটা নিয়ে কাজ করছে, ঠিক আছে, যে কোনো রকম জিওগ্রাফিক ডেটা নিয়ে কাজ করছে। আচ্ছা, এই তো গেল জিআইএস এর একটা কম্পোনেন্ট বা ওভারঅল ব্যাপার। তো জিআইএস এ কাজ করতে গেলেই সবার আগে যেটা দরকার, এই তিনটে জিনিস খুব জানা দরকার, তাই না? একটা ম্যাপ, একটা কার্টোগ্রাফি, আর একটা ডিজিটাল কার্টোগ্রাফি। ম্যাপ তো তোমরা সবাই জানো কাকে বলে, ম্যাপ ইজ আ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ? তো কার্টোগ্রাফি জানো কাকে বলে? ম্যাপ করা, ম্যাপকে অ্যানালিসিস করে করা, যে হ্যাঁ, ম্যাপ তৈরি করার যে সায়েন্স, সেটা হচ্ছে কার্টোগ্রাফি, রাইট, কারেক্ট। আর অ্যাকচুয়ালি কার্টোগ্রাফি হচ্ছে ম্যাপ মেকিং টেকনিক, ঠিক আছে, ভেরি গুড। এখন কিন্তু আর কার্টোগ্রাফিটা নেই, এখন কি হয়ে গেছে, এই ডিজিটাল কথাটি এসে গেছে। তো ডিজিটাল কার্টোগ্রাফি, তাহলে ম্যাপ, কার্টোগ্রাফি, কম্পিউটার কার্টোগ্রাফি বা ডিজিটাল কার্টোগ্রাফি, তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভান্স, এটারই অ্যাডভান্স ফর্ম হচ্ছে জিআইএস। তো জিআইএস এ কি হয়, এইরকম ডেটা সব লেয়ার ওয়াইজ থাকে, প্রচুর লেয়ার। মানে আগে কি ম্যাপে কি থাকতো, একটা ম্যাপের মধ্যেই রোড আছে, একটা ম্যাপের মধ্যেই বাড়িঘর দেখানো আছে, ওয়াটার বডি আছে, ডিফারেন্ট জিনিস আছে। কিন্তু এখন যখন তোমাদের ডিজিটালি জিনিসটা আছে, তোমার কাছে একটা লেয়ারের কনসেপ্ট আছে, যে একটা লেয়ারে জল, একটা লেয়ারে ওয়াটার বডি, একটা লেয়ারে ওয়াটার বডি, একটা লেয়ারে রোড, একটা লেয়ারে বিল্ডিংস, একটা লেয়ারে এগ্রিকালচার ল্যান্ড। যখন ব্যাপারটাকে আমি স্যান্ডউইচ করে দিচ্ছি, তো ব্যাপারটা পুরো আমি একসাথে একটা কম্বাইন্ড জিনিস দেখছি। কিন্তু আমি চাইলেই যে কোনো একটা লেয়ারকে অফ করে আরেকটা লেয়ারে অ্যানালিসিস চালাতে পারবো, বা সবগুলো লেয়ারকে একসাথে মিলিয়ে একটা ডিফারেন্ট অ্যানালিসিস করতে পারবো। এই যে তুমি গুগল ম্যাপটা দেখছিলে, সেখানে কিন্তু বাড়ি ঘরের ফুটপ্রিন্ট ছিল, খেয়াল করেছিলে? রাস্তা তো ছিলই, তার সাথে সাথে অনেক ইনফরমেশন ছিল, তো ওটাও তাই। তো এরকম যখন পুরো একসাথে জিনিস বানিয়ে আমি একটা অ্যানালিসিস করবো, সেটাকে বলে ডিসিশন সাপোর্ট সিস্টেম, ঠিক আছে, ডিএসএস বলি আমরা। একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। যেই আরজিএস এর কথা এতক্ষণ ধরে বলছিলাম, সেটাই
দিচ্ছি কারণ এটাতেই দেখাতে আমি স্বাচ্ছন্দ্য। দেখো এখানে কিছু জিনিসপত্র এলো তাই না? কি মনে হচ্ছে দেখে? ইন্ডিয়ান ম্যাপের মতো লাগছে দেখতে, তাই তো? বাট হ্যাঁ, ইন্ডিয়ান ম্যাপের মতোই লাগছে। তো বাট ছোট ছোট গাছের মতো মনে হচ্ছে। না, গাছ নয়, গাছ তোমরা বলছো কারণ তোমাদের বলাটা ভুল নয়। আমি যখন কালারটা চেঞ্জ করি তাহলে তোমার গাছ না মনে অন্য কিছু মনে হবে। চলো আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, আর গাছ করবো না, ঠিক আছে? টমেটো, হ্যাঁ রাইট, টমেটোর মতোই লাগছে, প্রচুর টমেটো একসাথে এক জায়গায় এসে গেছে। হ্যাঁ, আচ্ছা। তো এটা ভালো লাগছে দেখতে নাকি এটা ভালো লাগছে দেখতে? আগেরটাই ভালো লাগছে। তাহলে এই যে এখন তোমরা একটা কথা শোনো না সবসময়, যে ডেটা সায়েন্স, হ্যাঁ সবসময় অ্যাড দেয় না, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, গাল ভরা নাম সবসময়। তো ডেটা সায়েন্সের এটাই কাজ যে ডেটাটা যখন এইরকম দেখি তখন ডেটা থেকে কোনো ইউজফুল ইনফরমেশন বেরিয়ে আসে না, কিন্তু ডেটাটাকে যখন আমি এরকম ভাবে দেখি যে মনে হয় হ্যাঁ কিছু একটা বোঝা যাচ্ছে, তাই না? কি বোঝা যাচ্ছে? একটু একটু সামনে যারা বসে একটু দেখতে পাচ্ছ কি লেখা আছে এখানে? উপরে দেখো কলামের হেডিং গুলো কি লেখা আছে? রিস্ট্রিক্ট, স্ট্রেট, হ্যাঁ অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, ওই লংগিটিউড ল্যাটিটিউডটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার আমি যদি তোমাকে এরকম একটা দেখো, আমার এখানে 30,026টা এরকম রো আছে, তোমাকে আমি দিয়ে দিলাম প্রিন্ট করে যে তুমি এখান থেকে তোমার যা কাজ করার আছে করো। তো তুমি উইল বি ইন এ সিচুয়েশন যে স্যার বন্ধ করে দিন, আর দেখতে হবে না। আর তার সাথে অতগুলো ল্যাট কমও আছে, মানে ডাবল ইনটু 2, মানে একটা লট, একটা ল্যাট, একটা লং। বেসিক্যালি এগুলো হচ্ছে পিন কোড। দেখো এখানে পিন কোডের কলাম দেখতে পাওয়া যাচ্ছে না? এগুলো হচ্ছে পিন কোড। তো আমি এরকম ভাবে পিন কোড যদি কাউকে দিয়ে দিই, খুব একটা কাজের নয় যে হ্যাঁ দাদা এরকম আছে পিন কোড, আপনি দেখে নিন কোথায় পিন কোড কি আছে, হ্যাঁ এখান থেকে বুঝে নিন। বাট যখন এই পিন কোডটাকে আমি একটা এরকম ফর্মে নিয়ে এলাম, এইবার টমেটো থেকে তোমার অন্য কিছু মনে হবে। দেখো আমি এবার এগোচ্ছি, হ্যাঁ এগুলো হচ্ছে পোস্ট অফিসের লোকেশন, ঠিক আছে? These are all post offices, right? So এত পোস্ট অফিস আছে আমাদের ইন্ডিয়াতে, হয়তো এর থেকেও বেশি আছে কারণ এটা অনেক পুরনো। এরকম ভাবে স্কুল, এরকম ভাবে সব কিছু মার্ক করা যায়। এইবার একটা মিনিচার ব্যাপার। হ্যাঁ রাইট। এবার আমি যদি তোমাকে বলি যে তোমাদের মধ্যে কেউ এসো আর এখানে নরেন্দ্রপুরের পিন কোডটা খুঁজে দাও, বা এখান থেকেই খুঁজে দাও, সরি এখান থেকে ম্যাপ থেকে খুঁজে দাও, হ্যাঁ পসিবল নয়, তাই না? হ্যাঁ, তো তার জন্য জিআইএস এ একটা অপশন হয়, সার্চই বলতে পারো, এটাকে আমরা বলি এসকিউএল, বা এখন ওই গাল ভরা নাম সিকিউএল বলে অনেকে। তো সিকিউএল বা এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তোমাদের এখন কঠিন করে কোয়েরি বলবো না, তাহলে একটু বুঝতে অসুবিধা হবে। পিনকোড কত? 7,61,000। ঠিক লিখলাম? দেখো এখানে নিচে দেখাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে কি 1 আউট অফ সামথিং সিলেক্টেড। আচ্ছা, মানে একটা সিলেক্ট হয়েছে, এবার কোথায় হয়েছে সেটা এবার বোঝা মুশকিল এত পিন কোডের মাঝখানে। তো এখানে জিআইএস এ অপশন হয়, মানে যেমন ম্যাপে হয়, যে চট করে আমি লোকেশনটাতে ফ্লাই করে চলে যাব, ঠিক আছে? তো আমি চট করে ফ্লাই করে গিয়ে দেখি যে কোথায় সিলেক্ট হয়েছে। তো এবং এই গুগল আর্থ দেখলে, গুগল আর্থে তুমি পুরো গ্লোবটা থেকে যখন নিজে কোথায় আছে খুঁজবে, তখন বুঝতে পারবে আমরা এক একজন কতটা নগণ্য। আমরা কেউ কিচ্ছু নেই, মানে যেটা আমরা বুঝতে পারি না, বা অনেক সারাদিন খালি ভাবি তো যে আমার কি হবে, আমি ওর থেকে কেন কম পেলাম, আমি ওর থেকে ভালো করবো কি করে, আমি আরো কি করতে পারি ইত্যাদি। মানুষের চাওয়ার তো শেষ নেই, কিন্তু কম্পিটিশনেরও শেষ নেই। কিন্তু অ্যাকচুয়ালি উই আর
দ্যান নাথিং। যদি কাজ করে কিছু নতুন কিছু করতে পারো, কারোর উপকার করতে পারো, তাহলে সেটার অর্থ থেকে যাবে। একদমই তাই। পৃথিবীর কাছে আমরা সত্যি খুব নগণ্য, ক্লাইমেটের কাছেও খুব নগণ্য, সবকিছুই আছে। একটু কয়েকদিন আগে একটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা সেমিনারে গিয়েছিলাম, সেখানেও এই কথাটাই ডিসকাস ছিল যে ক্লাইমেট ইজ অ্যাকচুয়ালি সো কাইন্ড টু আস। যতই আমরা অত্যাচার করছি বাট স্টিল রিভাইভ করে যাচ্ছে, কিন্তু একটা বিয়ন্ড লেভেলে চলে গেলে নিশ্চয়ই তখন প্রতিশোধ নেওয়ার ব্যাপার থাকবে। এনিওয়ে, দেখো নরেন্দ্রপুর, সাউথ 24 পরগনা, তার ল্যাটলং। তো আমি যদি তোমাকে শুধু ল্যাটলং আর এই ইনফরমেশনটা দিতাম, সেটা খুব একটা মানে সেই ইনফরমেশনটা খুব একটা কাজে লাগানো না। যখন আমি বললাম একটা লোকেশন বলে দিলাম যে এই জায়গাটা, তখন ইটস অ্যাকচুয়ালি গেটিং ইন্টারেক্টিভ, রাইট? তো এটাকে, এই কনসেপ্টটাকে জিআইএস অ্যাকচুয়ালি দু রকম ডেটা হয়। যে কোনো ডেটা দুটো, হিন্দিতে একটা কথা আছে পেহলু, তো যেরকম দুটো জিনিস হয়। একটা হচ্ছে একটাকে বলা হচ্ছে স্প্যাশিয়াল, আর একটা হচ্ছে নন স্প্যাশিয়াল। আমার স্লাইডেই আছে, আমি আসছি স্লাইডে। দেখো জিআইএস ডেটাবেস, এবার যেটা তুমি দেখলে অ্যাকচুয়ালি না ওই টেবিলটা, ওটাকেই বলে ডেটাবেস, ঠিক আছে? তো ডেটাবেস আর ম্যাপ এখানে দুটো একসাথে কাজ করছে। ওই যে গুগল ম্যাপের প্রথমে এক্সাম্পলটা দিলাম, তার পিছনেও কিন্তু এরকম এটা কিছুই নয় তার কাছে, তার পিছনে অনেক সাংঘাতিক ডেটাবেস আছে। তো এখানেও তাই, ডেটাটা অ্যাকচুয়ালি এখানে দুটো ভাগে ভাগ করা আছে, স্প্যাশিয়াল আর নন স্প্যাশিয়াল। তো নন স্প্যাশিয়াল মানে ওই যে টেবিলটা, ওটাকে বলি আমরা অ্যাট্রিবিউট। আর স্প্যাশিয়াল মানে হচ্ছে এটা লোকেশন। ধরো খুব একটা সহজ এক্সাম্পল যদি দিই, বললাম নরেন্দ্রপুর বিদ্যালয়, ঠিক আছে? তো having a spatial location, তার একটা ল্যাটলং আছে বা তার একটা ল্যাটলং এর এক্সটেন্ট আছে। যদি ছোট করে দেখি তাহলে পয়েন্টের মতো দেখাবে, আর যদি জুম করে দেখি যেমন গুগল অ্যাপটা দেখছিলাম, তার একটা এক্সটেন্টও পাবো। তার একটা লোকেশন আছে, তার একটা ল্যাটলং আছে। কিন্তু আমি যদি বলি সেখানে কতগুলো স্টুডেন্ট আছে, কতজন ফ্যাকাল্টি আছে, কতগুলো রুম আছে, কতগুলো সাবজেক্ট পড়ানো হয়, কতগুলো সাবজেক্টে সিট খালি আছে, তো এইরকম প্রচুর ইনফরমেশন আমি রাখতে পারি তো তার পিছনে। তো সেটাই হচ্ছে নন স্প্যাশিয়াল ডেটা। জিআইএস এর সুবিধাটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাড বলে একটা জিনিস হয় না, কম্পিউটারের ডিজাইন, যেখানে ওই বাড়ির নকশা টকশা বানানো হয়। তো ক্যাড আর ক্যাড থেকে অ্যাকচুয়ালি জিআইএস এর জন্ম হয়েছে। ক্যাডে কিন্তু ওই নন স্প্যাশিয়াল টেবিলের এতটা কনসেপ্ট নেই, কিছুটা আছে, বাট ক্যাডে অতটা হতো না। কিন্তু জিআইএস এর মজাটাই হচ্ছে এখানে তুমি যখনই নন স্প্যাশিয়াল টেবিল নিয়ে খেলবে বা অ্যানালিসিস করবে, সেটা স্প্যাশিয়াল জায়গাতেও সেখানে তোমাকে দেখাবে ইন্টারেক্টিভ। ওইখানে তুমি দেখতে পাবে যে এখানে এখানে কি হচ্ছে আর ওখানে কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার শুরুতেই ম্যাডাম যেগুলো বলছিলেন যে জিআইএস এর কিছু কিছু টেকনোলজি আছে যেটা জিআইএস দিয়ে সাপোর্টেড বা যারা জিআইএস দিয়ে সাপোর্ট করে। যেমন সবার প্রথম যেটি সাপোর্ট করে সেটি হচ্ছে রিমোট সেন্সিং, যার জন্য যদি তোমরা ভবিষ্যতে পড়াশোনা করো জিআইএস নিয়ে, দেখবে যে কোনো কোর্স হয়, বিএসসি হোক বা এমএসসি হোক বা এমটেক হোক বা পিজি ডিপ্লোমা হোক, সার্টিফিকেট কোর্স হোক, সেখানে এটাই হয় যে বিএসসি ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস বা জিও ইনফরমেটিক্স। এই পুরোটাকে একসাথে জিও ইনফরমেটিক্সও বলে বা জিওম্যাটিক্সও বলে, একই রকম একই জিনিস। তো ফার্স্ট যেটা ইনপুট, সেটা হচ্ছে যে ডেটা সাপোর্ট করে সেটা হচ্ছে রিমোট সেন্সিং। তো রিমোট সেন্সিং তো জানো তোমরা সবাই যে ইটস আ প্রসেস অফ অ্যাকোয়ারিং ইনফরমেশন অ্যাবাউট এনি অবজেক্ট, এনি ফেনোমেনন with the help of a sensor or with the help of some device which is not actually connected or with the contact with the your actual target, right? তো ঘটনাটা এরকম ব্যাপারটাই যে দু রকম হয় না, যে ইনসিটু একটা হয় যে আমি জায়গায় গিয়ে করছি কোনো একটা জিনিস, আর একটা হয় এক্সিটু। এখানে এক্সিটু নয়, এখানে ইনসিটু মানে উল্টো হচ্ছে রিমোট সেন্সিং, এখানে এক্সিটু নয়, ঠিক আছে? একটা হচ্ছে ইনসিটু। খুব যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, যে ওই যখন কোভিড হয়েছিল, তোমরা যখন ওই ঘুরতে টুরতে যেতে কোথাও, এটা এই থার্মাল গান, হ্যাঁ, তাহলে কি হতো, একটাতে হয় যে তোমাকে আমি, তোমার জ্বর হয়েছে, তোমাকে আমি টেম্পারেচার ওই থার্মোমিটার দিলাম অ্যান্ড আই মেজারিং যে হ্যাঁ তোমার কত টেম্পারেচার, তার মানে কি আমি টাচ করছি। কিন্তু রিমোট সেন্সিং এ ওই গানটা দিয়ে কি তুমি দূরে থাকলে ওরকম মাথায় একটু ইয়ে করলাম, তখন আমি টেম্পারেচারটা পেয়ে গেলাম। তো ওটা অ্যাকচুয়ালি রিমোট সেন্সিং, তাই যেটা সমুদ্রের তলায় মানে ওই একই জিনিস বাট অনেক ডেভেলপ টেকনোলজি, বাট ওটা রিমোট সেন্সিং। আর যেটা কাছে গিয়ে মেজার করছি সেটা হচ্ছে ইনসিটু। ওই ফরেস্টের ক্ষেত্রে যেটা হয়, আমরা দুটোই করি, কিন্তু আমাদের এবারে হ্যাঁ এটা একটা ব্যাপার আছে, তবে ভাববে যে তাহলে স্যার সবই ওখান থেকে বসে বসে হয়ে যাবে, সেটা কিন্তু নয়।
যারা এই ল্যাবে বসে কাজ করে তাদের একটা বাজে দিক আছে, তাদেরকে ফিল্ডে যেতে হয়। বাজে দিক নয়, এটা খুব ভালো দিক, বাট তাদের একটা কষ্টকর লাইফ আছে যে প্রচুর দিন ফিল্ডে থাকতে হয় বা ফিল্ডে যেতে হয়। কারণ হচ্ছে তুমি যে ডেটাতে কাজ করছো বা ওই ইনস্টিটিউ না করে যেটা রিমোট সেন্সিং এ দিয়ে বের করলে সেটাকে আবার ইনস্টিটিউ করতে যেতে হয়, মানে এটাকে ভেরিফাই করতে হয়, এটাকে বলে গ্রাউন্ড ভ্যালিডেশন। যে তুমি বললে যে ওইখানে এত গাছ ছিল, সেই গাছগুলো আর নেই, তুমি বলে দিলে নেই রিমোট সেন্সিং ইমেজ দেখে, কিন্তু পরে গিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে যে কেন নেই, কারণটাও ভেরিফাই করতে হবে। সেটা যদি অবভিয়াস কারণ হয়, দেখা গেছে হয়তো যে ওখানে ফরেস্ট ফায়ার হয়েছে, কনফার্ম যে হ্যাঁ ফরেস্ট ফায়ার হয়েছে, কি হয়তো কোনো একটা নদী কোর্স চেঞ্জ করে গেছে, এরকম হতে পারে তো যে নদী একটা কোর্স চেঞ্জ করে গেছে, একটা জঙ্গলের সার্টেন পোর্শনকে নিয়ে চলে গেছে, সেটা কনফার্ম হতে পারে তুমি যে হ্যাঁ রিভার কোর্সটা চেঞ্জ হয়ে গেছে। বাট ধরা যাক কিছু অসাধু লোক গাছ ফাছ কেটে নিয়ে চলে গেছে, তাহলে আমাকে গিয়ে ভেরিফাই করতে হবে যে কারা কেটেছে, কেন কেটেছে, তার কি রিজন। তো সেটাই হচ্ছে গ্রাউন্ড ভ্যালিডেশন। তো রিমোট সেন্সিং এর একটা বড় পার্ট হচ্ছে গ্রাউন্ড ভ্যালিডেশন। আরেকটা ইনপুট হচ্ছে ফটোগ্রামেট্রি। এটা তোমাদের মানে জানার কথা নয়, বাট নিশ্চয়ই শুনে থাকতেও পারো। তো ফটোগ্রামেট্রিটা যে কোনো রকম কোনো এই যে রিমোটলি সেন্স ইমেজ বা কোনো এরিয়াল ফটোগ্রাফ, এর উপরে যখন কোনো রকমের মেজারমেন্ট বা এখান থেকে কোনো ইনফরমেশন এক্সট্রাক্ট করি, সেটাকে বলে ফটোগ্রামেট্রি। আগে যখন ওই স্যাটেলাইট মানে এত স্যাটেলাইটের প্রাচুর্য ছিল না, তখন না ওই এরিয়াল ফটো তোলা হতো। কিরকম করে বলতো, ওই প্লেনের তলায় ক্যামেরা লাগিয়ে দেওয়া হতো, দিয়ে ফ্লাই করা হতো। এখন তো ড্রোন হচ্ছে না, ড্রোন ইমেজারি দেখছো না তোমরা, ড্রোন থেকে ইমেজ তুলেছো। তো তখন ওই ড্রোন তো তখন এয়ারপ্লেনের তলায় ক্যামেরা লাগিয়ে দেওয়া হতো এবং সেই এয়ারপ্লেন একটা সার্টেন হাইটে ফ্লাই করতো। সেই ইমেজগুলোকে জুড়ে জুড়ে এবং সেখান থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করা হতো। তার একটা পদ্ধতি ছিল, খুব মানে খুব প্রিসাইজ পদ্ধতি, সেটাই হচ্ছে ফটোগ্রামেট্রি। ফটোগ্রামেট্রি ওই যে এরিয়াল ফটোগ্রাফ দেখেছো কি তোমরা, ওই যেমন টোপোসিট যে দেখেছো, এরিয়াল ফটোগ্রাফ কখনো দেখেছো? ব্ল্যাক এন্ড হোয়াইট হতো। টোপোসিট অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টোপোসিটি কিন্তু এরিয়াল ফটোগ্রাফ থেকে ডিরাইভ করা, গ্রাউন্ড সার্ভেও করা হয়েছে প্লাস এরিয়াল ফটোগ্রাফ, এবং সেই ফটোগ্রাফ থেকে 3D ইনফরমেশনও জেনারেট করা হতো, তারও একটা পদ্ধতি আছে। তো সেটা অ্যাকচুয়ালি ফটোগ্রামেট্রিতে হতো। এখন এটা ওই ডিজিটাল ফটোগ্রামেট্রিতে চলে গেছে, এখন আর ওই ম্যানুয়াল ফটোগ্রামেট্রি নেই। আর ওই যে বললাম কার্টোগ্রাফি ম্যানুয়াল ডিজিটাল, এটা তো আগেই বলেছি। আরেকটা খুব বড় ইনপুট হচ্ছে যেটা সাপোর্ট করে, সেটা হচ্ছে লোকেশন। ওই জন্য বলা হয় জিআইএস ইজ অল অ্যাবাউট লোকেশন সার্ভিসেস। সুইগিতে খাবার অর্ডার করো নাকি? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি দ্যাট কোম্পানি অর দ্যাট অ্যাপ ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন ইউর লোকেশন। তুমি লোকেশন এপিআই শেয়ার করছো, তুমি পারমিশন দিচ্ছ লোকেশন শেয়ার করলে, বা একটা এক্সাম্পল হচ্ছে উবার, হ্যাঁ ওলা উবার, তুমি চট করে এটা বললে যে আমি এখানে যেতে চাই, সো হোয়াট আই সেট দ্য ডেস্টিনেশন অ্যান্ড মাই লোকেশন। যখনই লোকেশন আমি শেয়ার করলাম, যে কোম্পানি তার কাছে আমার ওই ল্যাটিটিউড লংটিটিউড শেয়ার হয়ে গেল। শেয়ার হলে তো হবে না, তার কাছে একটা ফুল প্রুফ ম্যাপ আছে ডিজিটাল এনভায়রনমেন্টে, তো দেখে নিচ্ছে অটোমেটিক্যালি যে কোথায় আছো তুমি। দেন ইট ইজ ট্রাইং টু কানেক্ট দ্য নিয়ারেস্ট ড্রাইভার্স, যে কারা কাছে কাছে আছে অ্যান্ড হু ইজ উইলিং টু গো টু ইউর ডেস্টিনেশন। ধরো এখান থেকে তুমি এয়ারপোর্ট যাবো, তো এবার যে নিয়ারেস্ট ড্রাইভার সে সাথে সাথে তোমার লোকেশন পেলো অ্যান্ড হি ইজ ড্রাইভিং ব্যাক টু ইউর ডেস্টিনেশন। তো এইটাই হচ্ছে লোকেশন সার্ভিস। তার সাথে জিওডেসি, যেটা কিনা আর্থের সেফ সাইজ এগুলো নিয়ে আলোচনা করে, এটা দরকার নেই জানা। আর এটা সার্ভেইং, সার্ভেইংটাও কিন্তু এখন পুরোপুরি জিআইএস সাপোর্টেড। কিছু পপুলার সেক্টর এইগুলো, যেগুলোতে তোমরাও কোনো না কোনো জায়গায় বিলং করতে পারো যে কোনো দিন বড় হয়ে। ফার্স্ট হচ্ছে জিও সায়েন্স, ট্রান্সপোর্টেশন। এই জায়গাতে ট্রান্সপোর্ট ডেটার উপরে আমি শুরুতে কাজ করতাম। তারপর হচ্ছে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, এখন এটা করছি। দেন এনভায়রনমেন্ট, এটাও আমার সেক্টর। জিওলজি অ্যান্ড জিওফিজিক্স, এখানেও কাজ করতে পারো। প্ল্যানিং, যেটা ম্যাডাম বলছিলেন যে স্মার্ট সিটি। স্মার্ট সিটিতে কি হয় বলতো, মানে একটা ছোট্ট করে এক্সাম্পল দিই। ধরো যাক আমাদের হয় না যে পৌরসভার ওই ভ্যাট থাকে যেখানে ময়লা ফেলা হয়, তো কি হয় ময়লা ফেলতে ফেলতে ভ্যাট থেকে উপচে পড়ে যাচ্ছে, তাই না? এরকম হয় না? তো বা ডাস্টবিন উপচে পড়ে যাচ্ছে। তো স্মার্ট সিটিতে মানে ধরো একটা ছোট্ট সেন্সর আমি ফিক্স করে দিলাম, এবং যেখানে যত মানে এরকম ডাস্টবিন আছে তাতে সব সেন্সর লাগানো আছে, এবং একটি লোক জিআইএস এসে মনিটর করছে পুরো ব্যাপারটা। তো যখনই দেখলে একটা যে হ্যাঁ এই ডাস্টবিনটা ভরে গেছে, দেন সেন্সর উইল সেন্ড এ অ্যালার্ট উইথ হোয়াট? অ্যালার্ট উইথ ইটস লোকেশন, রাইট? লোকেশনের সাথে অ্যালার্ট দিতে হবে, নাহলে কোন ভ্যাটটা ভরেছে কি করে বুঝবে? তো
সঙ্গে সঙ্গে অ্যালার্ট এলো, দেন হি উইল ইনফর্ম দ্য মিউনিসিপাল কর্পোরেশন অর দ্য কনসার্ন পারসন, ইউ গো অ্যান্ড ক্লিন দ্যাট ডাস্টবিন। দিস ইজ অ্যাকচুয়ালি কনসেপ্ট অফ স্মার্ট সিটি। এরকম অনেক এক্সাম্পল আছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল ড্র করলাম। একটা লাইটার হতে পারে, এই লাইটটা আমার ফিউজ হয়ে গেছে, এটা কাজ করছে না, দ্যাট ইজ অলসো গেটিং ট্র্যাকড বাই ইউর জিআইএস এনভায়রনমেন্ট, ঠিক আছে? বিজনেস হতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, এগ্রিকালচার হতে পারে, ফরেস্ট্রি হতে পারে, দেয়ার আর এন নাম্বার অফ অ্যাপ্লিকেশনস। এমনকি কিছু ম্যাপস স্যারকে আমি পাঠিয়েছি, স্যারও তোমাদের দেখিয়ে দিতে পারেন বা স্যার দেখাতে পারবেন। যেমন ধরো আজকে ফরেস্টে হাতি কোন দিক দিয়ে মাইগ্রেট করছে, বাঘ কোন দিক দিয়ে যেতে পারে, কোন দিকটায় বেশি যাচ্ছে তারা, ফরেস্ট ডিপার্টমেন্ট সেগুলো কিন্তু এই রিমোট সেন্সিং মেথডে বার করতে পারে এবং তাদের ট্র্যাকিং করতে পারে। এবং আমরা যদি সেই ট্র্যাকিং গুলোকে মানে ম্যাপিং করি সেই ট্র্যাকগুলোর উপরে বেস করে, তাহলে আমরা কোন কোন গ্রামগুলো বেশি হাতির অ্যাটাকে ক্ষতি হতে পারে বা কোন জায়গাগুলোতে বেশি পরিবর্তন হচ্ছে বলে হাতি চলে যাচ্ছে বা বাঘ চলে যাচ্ছে, এগুলোকে আমরা বার করতে পারি। ফরেস্ট ফায়ার, ফরেস্ট ডিপার্টমেন্টের প্রত্যেকটা জায়গার সেন্সর থাকে, সেখান থেকে সেগুলো কোন জায়গায় ফরেস্ট ফায়ার হচ্ছে সেটা তাড়াতাড়ি ইনফরমেশনটা পৌঁছায়, যাতে তাড়াতাড়ি গিয়ে ট্যাকল করা যায় প্রবলেমটা, স্প্রেড না করার জন্য। তারপরে কি চাই আমার? তো where it is, ওই ফাংশনালিটিটা কিভাবে কাজ করে? where it is এক্সাম্পল যদি বলি আলিপুর ইজ এ ভেরি বিগ, রাইট? চেষ্টা করেছি অ্যানিমেট। আমার কি চাই? এরকম স্লাইড বানাতে পারি না সব প্রফেশনাল জায়গাতে। আরেকটা থাকে না, অ্যালাউ দিচ্ছি না এক্স ওয়াই প্রেডিক্ট করার জন্য। এই সাপোজ ইউ হ্যাভ এ ফায়ার ইনসিডেন্ট, তারপরে কি হবে? আগুন লেগেছে, ঠিক আছে? তারপরে ফার্স্ট অফ অল হোয়াট ইজ ইট, একটা এরকম জিনিস চাই, তাই না? একটা এরকম ডেটাবেস চাই, ম্যাপ। এবার কি আগুন লাগলে কি করতে হবে? মিটিগেট করতে, আগুন নেভাতে তো হবে। দেন আই হ্যাভ টু ফাইন্ড দ্য নিয়ারেস্ট ফায়ার স্টেশন। তো 1 2 3 4 চারটে ফায়ার স্টেশন আছে, এবার কোনটা কাছে? হ্যাঁ, উপরেরটা কাছে, এটা কাছে, ওটা কাছে। আচ্ছা, আর এনিথিং এলস? না না বলো, কাম অন, আমি চাইছি তো সবাই বলুন। আচ্ছা, এখানে কোনটা কাছে এটা ডিপেন্ড করবে অনেকগুলো প্যারামিটারের উপর। কি প্যারামিটার? যে এখানে রাস্তা আছে কিনা যাওয়ার, হয়তো এরিয়া ডিসটেন্সে ওইটা কাছে, কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি তো উড়ে উড়ে যাবে না, সেই টেকনোলজি আমরা এখন আসেনি, তাই তো? তাহলে রাস্তা দিয়ে যাবে। এইবার রাস্তা দিয়ে হয়তো মনে হতে পারে যে ওটা কাছে, তাই না? এইবার ধরো তুমি নরেন্দ্রপুর তোমাদের স্কুল থেকে বেরোলে, বেরিয়ে তো রাস্তার ওই পারে চলে যেতে পারবে না, ইউ হ্যাভ টু মেক এ ইউ সামওয়্যার। বা এরকম হতে পারে যে ওয়ান ওয়ে, কলকাতা অনেক জায়গায় থাকে না যে এই দিক দিয়ে যাওয়া যাবে না, ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে। যদিও ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্সের জন্য ওয়ান ওয়ে থাকে না, বাট স্টিল ধরা যায় আমরা এনভায়রনমেন্ট কল্পনা করার চেষ্টা করি যে ওয়ান ওয়ে বা ওইদিকে যাওয়া যাবে না। দেন আমাকে দেখতে হবে যে কোথায় কানেক্টিভিটি আছে। এটাকেই জিআইএস এ বলে নেটওয়ার্ক অ্যানালিসিস। জিআইএস এ নেটওয়ার্ক অ্যানালিসিস হয়। তোমাকে যেমন গুগল ম্যাপে দেখায় না যে শর্টেস্ট পাথ, বলে না যে কি একটা কথা বলে যে ইনস্টেড অফ হেভি ট্রাফিক না কি এটা বলে না, ট্রাফিক দেখায় না, দিস ইজ দ্য শর্টেস্ট পাথ। দেখেছো কখনো লাইভ ইয়ে করে? তো যাই হোক, তো আমাকে চাই শর্টেস্ট পাথ, যেটা কিনা ওই আমাকে ওই লোকেশনে লিড করবে। তো এখানে যদি ক্যালকুলেট করে দেখা গেছে যে এটা হচ্ছে শর্টেস্ট পাথ, ওইটা নয়, এটাও নয়, এটাও নয়, তাহলে এটা যদি শর্টেস্ট পাথ হয় তাহলে আমাকে এইখানে নিয়ে যেতে হবে। এই পুরো ব্যাপারটা কিন্তু এটা জিআইএস এনভায়রনমেন্টে অ্যানালিসিস হবে এবং এখানে সবকিছু থাকবে যে কোথায় ওয়ান ওয়ে আছে, কোথায় চওড়া রাস্তা, বা কোন রাস্তা দিয়ে আদৌ গাড়িটা ঢুকবে কিনা। কারণ যখন ম্যাপিং হয়, রোড ম্যাপিং হয়, তার উইথও ম্যাপিং হয় যে এই রাস্তায় বাইক যেতে পারবে, এই রাস্তায় কার যেতে পারবে, এই রাস্তায় বড় গাড়ি যেতে পারবে। তো এই ধরনের সমস্ত ইনফরমেশন তোমার ওই যে ডেটাবেস দেখালাম, ওই যে টেবিল একটা বিচ্ছিরি রকমের, ওর মধ্যে সব ভরতে হয় বসে বসে। তো এটা একটা বিরাট খুব সাংঘাতিক একটা কাজ, ঠিক আছে, ডেটাবেস বানানো। আচ্ছা, আরেকটা জিনিস হয়, এটা হচ্ছে ডেটা টাইপ। জিআইএস এ দু ধরনের ডেটা সাপোর্টেড থাকে, একটা হচ্ছে রাস্টার আর একটা হচ্ছে ভেক্টর। এটা একটা নতুন ধরনের জিনিস মনে হচ্ছে না শুনে? কি জিনিস?
কিছুই নয়, খুবই সহজ জিনিস। তোমরা যে মোবাইলে ইমেজ তোলো বা ছবি তোলো, কি এটা হচ্ছে রাস্টার। সেখানে কিরকম থাকে, পিক্সেল থাকে না, পিক্সেলের ইনফরমেশন থাকে না, যে কিছু পিক্সেল গাছ দেখাচ্ছে, কিছু পিক্সেল ঘর বাড়ি দেখাচ্ছে, তো ওইটা হচ্ছে। আরেকটা হচ্ছে ভেক্টর। এই রাস্টারটাকেই ওই ভেক্টর ডেটাতে কনভার্ট করা হয়। কিরকম এক্সাম্পলটা, ওই যে তোমাদের এই বিল্ডিংটা দেখালাম, বিল্ডিংটা যে দেখাচ্ছিলাম সেটা তো ছবি, কিন্তু বিল্ডিংটাতে আমি কি করলাম, কিছু টানলাম না লাইন দিয়ে, যে একটা বিল্ডিং বানালাম, ওটা হচ্ছে ভেক্টর। তো যতক্ষণ তুমি ভেক্টর বানাচ্ছ ততক্ষণ তোমার অ্যাকচুয়ালি রাস্টারও অ্যানালিসিস হয়, কিন্তু রাস্টারের অ্যানালিসিস কিছু সার্টেন টাইম অবধি লিমিটেড, বা সেটা রাস্টারের জন্য, রাস্টার প্রসেসিং। ফার্দার প্রসেসিং এর জন্য সেটাকে ভেক্টরাইজ করা হয়। দেখো ঠিক তার নিচের ছবিটা, ধর ওই লাল কয়েকটা হচ্ছে বিল্ডিং, হয়তো এই ইয়েলো জায়গাটা একটা গার্ডেন, এবং মাঝখানে কিছু একটা রাস্তা আছে। এই ধর ওই অরেঞ্জ কালারের এটা ধরো রাস্তা। তো এটা কি করেছি, বিল্ডিং থেকে আমি এটাকে একটা ভেক্টর বানিয়েছি, এখানে একটা ভেক্টর বানিয়েছি, ওখানে একটা ভেক্টর বানিয়েছি। এবার এই ভেক্টরের 3 রকমের ফরম্যাট হয়, পয়েন্ট, লাইন আর পলিগন। এইরকম ধরো একটা গাছকে তুমি একটা পয়েন্ট ডেটা দেখাতে পারো, যেমন পিনকোডটাকে দেখাচ্ছিলাম পয়েন্টে। এবার যদি বলি যে একটা স্টেটের বাউন্ডারি, তাহলে সেটাকে কিসে দেখাবো, লাইন নয়, পলিগন, কারণ সেটা বন্ধ হবে এক জায়গায় গিয়ে, বা এরিয়া ফিচার। আর লাইন কিসে দেখাবো, সেটা হচ্ছে একটা রাস্তা, লিনিয়ার কোনো ফিচার, রিভার হতে পারে, রাস্তা হতে পারে। তো এই 3 ধরনের ডেটা দিয়ে কিন্তু পুরো জিআইএসটা চলে, আর কিছু নেই। যা আছে সব ওই পয়েন্ট, লাইন এন্ড পলিগন। খুব যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেটা ডেটাটা একটু করলাম এখানে, দেখো এটা তো পয়েন্ট ছিল, এর উপরে যদি একটা বাউন্ডারি ফেলি তাহলে এটা একটা পলিগন, তাই না? এই স্টেটের বাউন্ডারি অ্যাড করেছি, বা ইন্ডিয়ার বাউন্ডারি অ্যাড করেছি, স্টেটের বাউন্ডারি অ্যাড করেছি। চল, এগুলো হচ্ছে পলিগন। তাহলে পুরো এনভায়রনমেন্টটাকে অ্যাকচুয়ালি এই পয়েন্ট ডেটা, লাইন ডেটা, পলিগন ডেটা, এটা দিয়ে সাপোর্ট করা হয়। এবার এখানেও ব্যাপার আছে, সেটাও কিন্তু রেজলিউশনের উপর ডিপেন্ড করে, যে তুমি কোন স্কেলে দেখাচ্ছ, তাই না? স্কেল বুঝি তো আমরা, যে লার্জ স্কেল, স্মল স্কেল। হ্যাঁ, স্মল স্কেল একটা ব্যাপার, লার্জ স্কেল মানে কি, স্মলার এরিয়া, লার্জার ডিটেল। হ্যাঁ, তো সেখানেও তাই। যদি একটা বাড়ি যদি আমি কলকাতা ম্যাপে দেখাই, তাহলে সেটা একটা পয়েন্ট হতে পারে। একটা বাড়িকে যদি কোনো একটা ব্লকের ম্যাপের মধ্যে দেখাই, তাহলে সেটা একটা পলিগন হতে পারে। এটাও ডিপেন্ড করে যে তুমি কোন স্কেলে কাজ করছো। ধরো খুব ছোট্ট এক্সাম্পল দিলে, পৃথিবীর ম্যাপে যদি কলকাতা দেখায়, কিরকম দেখাবে, একটা পয়েন্ট দেখাবে। আর পৃথিবীর যদি ভারতবর্ষের ম্যাপে পশ্চিমবঙ্গ দেখায়, তাহলে একটা পলিগন দেখাবে। এটাই মানে ডিফারেন্স। কোন স্কেলে কাজ হচ্ছে সেটাও তোমাকে ডিসাইড করতে হবে, যে তুমি পয়েন্ট ফিচার বানাবে, লাইন ফিচার বানাবে, না পলিগন ফিচার বানাবে। আরেকটা লাস্ট হচ্ছে, বাট নট দি লিস্ট, ডেটা ভিজুয়ালাইজেশন। তুমি কিরকম ভাবে ডেটাটা দেখছো। দেখো এটা একটা রাস্টার। হ্যাঁ, বলছি এখানে তো দেখে বোঝা যাচ্ছে না, এটা একটা রাস্টার, বাট দেখে খুব একটা ভালো লাগছে না, তাই না? কি একটা জিনিস সাদা কালো, কি মনে হচ্ছে দেখে, কি হতে পারে, মেঘটা কিছু, হ্যাঁ ক্লাউড, হ্যাঁ ক্লাউডি, আমারও তাই লাগছে, ক্লাউডি লাগছে। এবার যদি এটা দেখাই, হ্যাঁ ভূমিরূপ, হ্যাঁ কে বলতো ভূমিরূপ, হ্যাঁ কারেক্ট, ভূমিরূপ তো অবশ্যই। আচ্ছা, এবার যদি এটা দেখাই, সব ওইটা থেকেই আসছে। কিন্তু ওই প্রথম যেটা দেখেছিল ব্ল্যাক এন্ড হোয়াইট, দেখে ক্লাউড মনে হয়েছিল, সেটা থেকেই সবকিছু জেনারেট হচ্ছে। ফিরে আসি, এটা থেকেই এইগুলো জেনারেট করা। এটা দেখি তাহলে আরো অনেক কিছু জেনারেট করা যায়, ফরেস্ট এরিয়া জেনারেট করা যায়, ল্যান্ড ইউজ জেনারেট করা যায়, শেষ নেই। যে ক্লাউডটার কথা তোমরা বলছিলে, সেই ক্লাউডটা হচ্ছে এটা। এক সেকেন্ড, বোরিং লাগছে না? আমার লাগছে না, কারণ আমি সারাদিন তো এরকম বড় বড় দুটো স্ক্রিন নিয়ে বসে থাকি। তো আমার ভালো লাগছে তোমার সাথে কথা বলতে।
আর আমার ভালো লাগছে এই স্টুডেন্টদের রাত্রিবেলা কি সুন্দর তোমরা অধৈর্য হচ্ছ না, এই যে তোমাদের ডিসিপ্লিন, এইটা ভালো লাগছে। এই রাত অবধি যদি ল্যাবে ক্লাস চলে তাহলে সবাই ছটফট করে কখন বাড়ি যাবো, তোমাদের মধ্যে সেটা নেই। হ্যাঁ, বাড়িটা একসময় না থাকা ভালো, তাদের জীবনটা গঠন হয়। তাদের জীবনটা খুব ভালো তৈরি হয়, তোমরা পরে গিয়ে সেটা দেখবে অনেক কিছু গেইন করেছো। দেখো যে ক্লাউডের কথা বলছিলে আমি ওটা মেঘ না, বুঝতে পারছো মেঘ না, এই এটা দেখে মেঘ মনে হচ্ছিল না, এখান থেকে ভালো দেখা যাচ্ছে। আমি যদি একটা এফেক্ট দিই, এটাকে বলে হিলসাইড এফেক্ট, আমি বলছি একটু পরে কি জিনিস। এটা একটু বেটার লাগছে না? হ্যাঁ, কি মনে হচ্ছে এটা একটা ভূমিরূপ? কোন জায়গার ভূমিরূপ? পাহাড়ের ভূমিরূপ, কারেক্ট। সেটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই সিকিম। শেপটা দেখে আমি এটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। এটা সিকিমের এরিয়া, সিকিম স্টেট, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এটাকে যদি চেঞ্জ করি, দেখা যাক এই যে এটা আমি কেন বলছি যে ভিজুয়ালাইজেশন বলছিলাম না। দেখো ডেটা তখনই ইউজফুল যখন তোমার ভিজুয়ালাইজেশনটা যত ভালো হবে, তাই না? তো জিআইএস এ এখন সাংঘাতিক ভিজুয়ালাইজেশন হয়, এবং সেই ভিজুয়ালাইজেশনকে সাপোর্ট করার জন্য অনেক হাই-ফাই এনভায়রনমেন্ট দেওয়া হয়। কারণ আমার এই ল্যাপটপে হবে না, আমরা যে কম্পিউটারে কাজ করি অফিস, সেটাকে বলে ওয়ার্ক স্টেশন, তার চেয়ে অনেক আরো ভালো এখন হাই এন্ড ওয়ার্ক স্টেশন এসে গেছে। মানে যাতে তোমার ওই ধরো একটা সাংঘাতিক মানে কি বলবো 128 জিবি একটা র্যাম, ধরো একটা 5 টেরাবাইট 6 টেরাবাইটের একটা ডিভাইস, স্টোরিং ডিভাইস, সাংঘাতিক প্রসেসর, মানে ধরো 3-4টে প্রসেসরের সাপোর্ট, এরকম অনেক বড় ওয়ার্ক স্টেশন হয়। কারণ অনেক বড় ডেটা লোডকে হ্যান্ডেল করার জন্য অনেক হাই এন্ড কম্পিউটার দরকার। এইবার আরেকটু ভালো লাগছে কি? আরেকটু বেটার লাগছে, তাই না? না, ভেজিটেশন নয়, ঠিক আছে, আমি বলে দিই, জাস্ট কালারে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে বলে, এটা একটা রাস্টার, এটাকে বলে ডিজিটাল এলিভেশন মডেল, ডেম। ডেম একটা লিখেছিলাম না কোন জায়গায় স্লাইডে, ডেম লেখা ছিল, এটাকে বলে ডেম। মানে যে কোনো জায়গার এলিভেশনটাকে তুমি ভার্চুয়ালি দেখছো, মানে ডিজিটালি দেখছো, এটা হচ্ছে ডেম। আচ্ছা, এই ডেম থেকে অনেক কিছু জেনারেট করা যায়। এইবার একটু বেটার লাগছে? হ্যাঁ, লাগছে। তোমার সবার এক্সপ্রেশনটা শুনে মনে হচ্ছে লাগছে, তাই না? যে কোনো জায়গাকে আমরা পাহাড় কতটা উঁচু, লেকটা কতটা নিচু, আরো কোন জায়গা কেমন, সমস্ত করে দিতে পারি। দিকগুলো দেখতে হবে। এইখানে মনে হচ্ছে না এটা এখানে একটা কোনো ওয়াটার বডি থাকলে থাকতে পারে। হ্যাঁ, লেক কি বলে এগুলোকে? এই লেকগুলোকে ঠিক গ্লেসিয়ারের নিচে থাকে না? জানি না তোমরা কিছু সার্চ করি কেটেল লেক থাকে হচ্ছে পাহাড়ের গ্লেশিয়ার যেখানে শেষ হয়ে যায় তারপর, আর পাহাড়ের ওপরে গ্লেশিয়ারের লেক সেগুলোকে প্রাণ বলে, গড়ি লেক বলে। এটা অ্যাকচুয়ালি একটা গড়ি লেক। আচ্ছা, এবার বলি, এইটা দেখে কিছু বুঝতে পারছো? এটা কি হতে পারে? হ্যাঁ, কারেক্ট, গ্লেসিয়ার। আর এটা হচ্ছে তোমার সাউন্ড পয়েন্ট, এখান থেকে মেল্ট করছে। এটাকে একটু গুগল আর্থে দেখা যায়। হ্যাঁ, দেখে একটু অ্যাপ্লিকেশনগুলো দেখো। আজকাল যে কোনো
সাবজেক্টে রিসার্চ করতে গেলেও তাদের ডেটা হ্যান্ডলিং করার জন্য জিআইএস, জিওগ্রাফিটা কালে দিনে বেসিক সায়েন্সে পরিণত হচ্ছে জিআইএস এর মাধ্যমে। দেখো এবার বোঝা যাচ্ছে এটা গ্লেসিয়ার বলে। আর ওই গ্লেসিয়ার যখন যায় ওই গ্লেসিয়ারের ফ্লোরে কি সব হয় না সেগুলো হয়েছে সব দেখতে হবে, সব ফিচার্স গুলো দেখতে হবে যেগুলো তোমরা এমনি ডায়াগ্রামেটিক্যালি পড়ো, পিরামিডাল পিক সব দেখতে হবে, হ্যাঙ্গিং ভ্যালি দেখতে পাবে, খুব ভালো বুঝতে পারবে। এখান থেকে গ্লেসিয়ার মেল্ট করছে। এখানে আরেকটা কনসেপ্ট হয় যেটা আমার জিআইএস এ খুব পপুলার, সেটাকে আমরা বলি, বা রিমোট সেন্সিং এ সেটাকে আমরা বলি টেম্পোরাল ম্যাপিং বা টেম্পোরাল চেঞ্জ ম্যাপিং। টেম্পোরাল চেঞ্জ ম্যাপিং এর কনসেপ্টটা হচ্ছে যে ওভার দ্য পিরিয়ড মানে প্রত্যেকটা জায়গাতে চেঞ্জ হয়, ধরো জল কমছে বাড়ছে, ফরেস্ট কমছে বাড়ছে, গ্লেসিয়ারও কি হয় রিসাইডেশন হয়, কমে বাড়ে, যে আস্তে আস্তে এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য গ্লেসিয়ার পিছন দিকে চলে যাচ্ছে, তাই তো? এখানেও তুমি সিজনাল চেঞ্জ বা ওই কমা বাড়াটা মনিটর করতে পারো। এটা বাফার হতো তখন এখানে দেখি। এবার এই যেটা দেখছিলাম, দেখো এটা থেকে আমরা বলছিলাম না অনেক কিছু বের করি আমরা এটা থেকে যে একটা খুব কমন আউটপুট যেটা বের করা হয় সেটাকে বলে ড্রেনেজ লাইন। কিরকম দেখতে সেটা এরকম, তাই না? এবার এই ড্রেনেজ লাইনটাকে আমি যদি আর একটু 3D এনভায়রনমেন্টে দেখতে চাই তাহলে দেখো এইভাবে বোঝা যেতে পারে। হ্যাঁ, এখানে স্ট্রিম অর্ডার গুলো বোঝা যাচ্ছে না? দেখো এখানে যেটা লেখা আছে তখন তোমরা খেয়াল করোনি, 1 2 3 4 5 6 these are the stream orders। 6 নম্বরটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম অর্ডারের স্ট্রিম, আর 1 নম্বরটা হচ্ছে ফার্স্ট ডেটা, যেগুলো হচ্ছে এই এখান থেকে বের হচ্ছে, এইগুলো ফার্স্ট অর্ডার স্ট্রিম। তো এরকম তুমি ডিফারেন্ট সিম্বলজি দিয়েও তোমার ডেটাটাকে ভিজুয়ালাইজ করতে পারো যে তুমি স্ট্রিমগুলোকে কিভাবে দেখতে চাও বা স্ট্রিম অর্ডারগুলো কিভাবে দেখতে চাও। তো এই যে স্ট্রিম বের করা, স্ট্রিম অর্ডার বের করা, বা কোনো একটা জায়গা স্ট্রিম অর্ডারের পর আমরা কি বের করি, আমরা একটা ওই জায়গা ধরো বেসিন এরিয়া বের করছি, ঠিক আছে, বা ক্যাচমেন্ট এরিয়া বের করছি বা ক্যাচমেন্ট অ্যানালিসিস করছি। তো এই সমস্ত কিছু কিন্তু এই ডেম আর স্ট্রিম থেকে করা যায়। এবার ধরো এরকম একটা অ্যানালিসিস করতে পারি, ধরো দেখো উপরে ফ্ল্যাশ ফ্ল্যাট হলো, ফ্ল্যাশ ফ্ল্যাট হয় না, ফ্ল্যাশ ফ্ল্যাট হলো হরপাবান। তো হরপাবান হলে যদি জল ওখান থেকে নেমে আসে তো সেই জলটা কোন কোন এরিয়াগুলোকে ইনান্ডেট করবে সেটাও বুঝতে পারবে। তো এরকম একটা সিমুলেশন বলি আমরা, জিআইএস সিমুলেশন হয়, সিমুলেট করি না, কোনো এনভায়রনমেন্টকে সিমুলেট করি কিরকম হতে পারে, তো ওই জলটা এলে আস্তে আস্তে কোন কোন জায়গায় ঢুকবে আস্তে আস্তে সেটাও দেখতে পারি। বা রিজার্ভার যদি বানাই তো সেই রিজার্ভারের জল কিরকম জায়গায় থাকবে, বা রিজার্ভার থেকে জল ছাড়লে কিরকম ভাবে জলটা বেরোবে সেটাও আমি এখানে সিমুলেট করতে পারি। তো এইরকম কাজও করা যায়, ঠিক আছে। একটু আগে ফরেস্ট ফায়ারের কথা বলছিলেন ম্যাডাম। দেখো আমাদের ইনস্টিটিউট যে ফরেস্ট ফায়ার ম্যাপিং করি আমরা, মানে যে ফরেস্ট ফায়ার সিজন যেটা মোটামুটি তোমার ধরো নভেম্বর থেকে শুরু হয়ে যায়, মিড অফ জুন অবধি চলে, বৃষ্টি আসা আগে অবধি। এই এত ফায়ার এখানে হয়েছে, একটা হচ্ছে 2020-21, এটাও 2021, বাট দুটো সেন্সার মানে দুটো স্যাটেলাইট থেকে তোলা এই ফায়ারটা। তো একটা হচ্ছে SNPP আর একটা হচ্ছে মডিস, আমি এইগুলো ডিটেলে যাচ্ছি না, বাট এই লাল লাল লোকেশনগুলো হচ্ছে সব ফায়ার লোকেশন। এবার বলো তো ডান দিকের ম্যাপটা দেখে যে এই বেল্টে, এই নিচের বেল্টে ফায়ার কেন কম আর মাঝখানে কেন ফায়ার বেশি, চিন্তা করে বলো। সরি, কোথায় ফায়ার বেশি মনে হচ্ছে? এই মাঝখানটাতে না, তাই না? মানে সেন্ট্রাল ইন্ডিয়ার এই জায়গাটাতে। তার একটা কারণ তো আছে, হ্যাঁ, ওখানে ফরেস্ট টাইপটা কি?
কিছুটা ড্রাই ডেসিডিউয়াস ফরেস্ট আছে না বলি? হ্যাঁ হ্যাঁ, এইখানে আবার নীলগিরিজ বেল্টে একটু কম, তাই না? আবার ওপরে অরুণাচল বেল্টে যেহেতু ওখানে মানে বরফ থাকে বেশিরভাগ সময়, বা ওই জায়গাটা একটু ময়েশ্চার বেশি, তার মানে ফায়ার অনেক কম। ওয়ারাস সেন্ট্রাল ইন্ডিয়াতে ফায়ার অনেক বেশি। তো আমরা প্রতিদিন মানে হাজার হাজার লক্ষ লক্ষ SMS সেন্ড করি যেখানে ফায়ার লাগে, সেই ফায়ারকে আমরা নিই, সেই ফায়ারের ডেটা নিয়ে আমরা সেই ফায়ারের ডেটা মানে আমরা প্রথমে কি করি, আমাদের একটা প্রসেস চেন আছে। প্রসেস চেনটা হচ্ছে এরকম যে ধরো কোনো জায়গায় জঙ্গলে আগুন লাগলো, ফার্স্ট কি হবে, যে স্যাটেলাইট আছে, আমরা যে স্যাটেলাইট ডেটা নিই সেই স্যাটেলাইটে ডিটেক্ট হবে। স্যাটেলাইট তো ফায়ার দেখতে পায় না, ও কি দেখে টেম্পারেচার, হ্যাঁ উষ্ণতা দেখে। এই জায়গায় হঠাৎ করে একটা টেম্পারেচার খুব বেশি, ওটাকে বলে অ্যানোমালিস, টেম্পারেচার অ্যানোমালিস। যখনই টেম্পারেচার অ্যানোমালিস দেখলো, ও কি করবে, এই জায়গাটাতে ওই জায়গার ওই স্যাটেলাইট ইমেজ পাঠাবে, এখানে কিছু পিক্সেল থাকবে তখন দেখতে না, যেগুলো যে পিক্সেলগুলোকে আমরা বলি অ্যানোমালি পিক্সেল, লাল নীল মতো, সেই অ্যানোমালিটা তুলে আনছে। সেই পিক্সেলে তো তার ল্যাটম আছে দেখে আমরা কি করলাম, ওই অ্যানোমালিসগুলোকে ফিল্টার করলাম, টেম্পারেচার ফিল্টার করে আমরা দেখবো যে সেটা ফরেস্টে নিয়ে আসছে না সেটা বাইরে কোথাও। দেখো ফায়ার তো অনেক জায়গায় হতে পারে, ধরো কোনো জায়গায় থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে তো থার্মাল ভেরি গুড পাওয়ার প্ল্যান্টে খুব টেম্পারেচার পড়েছে তো, তো এটাকে বলে সেই ফিল্টারেশনটা একটা অটোমেটিক। হ্যাঁ, তারপরে আমরা যে আমাদের ফিল্টার করা ফিল্টার আছে, ফিল্টারের পরে সেখান থেকে আরো কিছু প্যারামিটার দিয়ে করা। তো এটা আসলে অ্যাট্রিবিউট আমরা লুকিং অ্যাট আ ইনভিজিবল ব্যান্ড অফ আ ইমেজ, ঠিক আছে? আমরা এখানে ইনফ্রারেড দেখছি, ইনফ্রারেডকে আমরা রেড চ্যানেল দিয়ে দিচ্ছি, তার জন্য প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে গাছ আছে সেগুলোকে আমরা লাল দেখছি। এবার দেখো ওই জায়গাটা খেয়াল করো তো কিছু চেঞ্জ হচ্ছে নাকি? দেখা যাচ্ছে? দেখো নিচে ডেটটাও চেঞ্জ হয়েছে। একটা তোমাকে আমি দেখালাম 2011 এর ইমেজ, আর একটা দেখালাম 13 এর ইমেজ। এখানে একটা সিমুলেট করা আছে, তুমি হয়তো দেখে বুঝতে পারছো না যে দুটো ইমেজ চেঞ্জ হয়ে গেল, বাট দুটো টাইমে নেওয়া। একটা 2011 সালে তোলা, আর একটা হচ্ছে 2013 সালে তোলা। কিন্তু কিছু চেঞ্জ হয়েছে না? কি চেঞ্জ হয়েছে? এই জায়গাটা কিছুটা হয়েছে, তাই না? কত টাইপের হয়েছে? হ্যাঁ, গাছ কাটা হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি গাছ কাটা হয়েছে। আর গাছ কেটে কি করা হয়েছে বলো তো? হ্যাঁ, ওইখানে রাস্তাও হয়েছে, বাট এইটা কি বলতে পারবে? বলাটা কঠিন, বাট আমি জিজ্ঞাসা করছি। ভেতরে একটু জল জল মনে হচ্ছে না? ভেতরে আচ্ছা আছে। হ্যাঁ, না ড্যাম গ্রেট নয়, এটা হচ্ছে মাইনিং হয়েছে, এক্সক্যাভেশন নয়। হ্যাঁ, এটা হচ্ছে ওপেন কাস্ট কোল মাইনিং হয়েছে। যে আমরা জানি তো মাইনিং দুরকম হয় না, একটা মাটির তলাতে করে ড্রিল করে, আর একটা হচ্ছে উপর থেকে ফেলে। এখানে হচ্ছে ওপেন কাস্ট মাইনিং হয়েছে। এটা আমাদেরই জায়গা, বর্ধমান, আসানসোল অ্যাকচুয়ালি। মানে মাইন্স আছে না আসানসোলে? কাদের মাইন্স আছে? ইসিএল। হ্যাঁ, ইসিএল এর মাইন্স। আর আমার খুব একটা বেশি কিছু দেখানোর নেই, মানে এখানে স্লাইডে ম্যাডাম কিছু ম্যাপস দেখাবেন। আমি দেখিয়ে দেবো, আমি এমনিতেও ওকে দিয়ে দিয়েছি। আচ্ছা। আর মুন্নারের 3D ল্যান্ডস্কেপটা পাঠিয়েছি তোমাকে, দেখো হোয়াটসঅ্যাপে। ওইটা দেখাও, হাতির ট্র্যাক গুলো দেখাও। ওই একটা জাস্ট গো থ্রু করে দাও পরপর, ওরা জাস্ট দেখে নিক, পরে স্যারের কাছ থেকে ওরা ভালো করে দেখে নিক। এটা খুব একটা কাজের কিছু নয় এইগুলো, বাট আমি একটা ডেটা দেখাচ্ছি। এটা জিওস্প্যাশিয়াল ওয়ার্ল্ডের অ্যানালিসিস। মোটামুটি এরকম একটা জায়গায় ইন্ডিয়ান ইকোনমি দাঁড়িয়ে আছে যে জিওস্প্যাশিয়াল ইন্ডাস্ট্রি বা জিআইএস ইন্ডাস্ট্রি, তার এমপ্লয়মেন্ট জেনারেশন কতটা হয়েছে এবং কি টোটাল মার্কেট শেয়ার 38,972 crores। তো আপকামিং ফিউচারে আরো অনেক প্রসপেক্ট আছে। মেবি ইটস ইন গভর্নমেন্ট, ইন পিএসইউ, প্রাইভেট তো আছেই, আইটিতে আছে, তাছাড়াও অনেক যারা আছে, যারা মানে ধরো এনজিওস আছে, বা যারা অনেক অ্যানালিসিস করে, এরকম ফার্ম আছে অনেক, সে ফরেস্ট্রির উপরে করুক বা মাইনিং এর উপরে করুক। বড় বড় মাইনিং, যেমন টাটারও মাইনিং, টাটা মাইনিং আছে, তারাও কিন্তু জিআইএস এর কাজ করে। আরো অনেক যারা মাইন্স ইন্ডাস্ট্রি আছে, জিন্দাল টিন্দাল, এদেরও কিন্তু জিআইএস এর লাগে, ঠিক আছে? এরকম অনেক এক্সাম্পল আছে, আমি বলছি না। তো যদি চুজ করার থাকে কারো অ্যাজ এ ক্যারিয়ার অপশন, নট এ ব্যাড অপশন। টিসিএস, আইবিএম সব, হ্যাঁ, এগুলো তো আছে। এবং কিছু কিছু লুক্রেটিভ অফারও থাকে। আমারই একজন কলিগ কিছুদিন আগে গভর্নমেন্ট থেকে প্রাইভেটে চলে গেছে, ঠিক আছে? তো কারণ হি গট এ ভেরি গুড অপরচুনিটি, টিসিএস।
একটা ছোট্ট পোর্টাল দেখাচ্ছি, এটা দিয়ে আমি শেষ করছি। আচ্ছা না, এখানে একটা জিনিস দেখানো ছিল, ভুলে গেছি। আচ্ছা তখন যেটা ভুলে গেছিলাম এখানে করতে, হ্যাঁ রাইট, সেটা কি যেটা করছিলাম না আমরা এখানে, হ্যাঁ গ্লেসিয়ার দেখছিলাম। একটা ছোট্ট জিনিস দেখাই, তোমরা প্রোফাইল ড্র করো না? হ্যাঁ তোমরা প্রোফাইল ড্র করে দেখি না হয়। এই যে যদি আমি একটা প্রোফাইল টানি এদিক থেকে এদিকে, যেমন টোপোসিটি টানি না, ক্রস সেকশন, প্রোফাইলটা বানাই পরে, আগে ক্রস সেকশন করি। ধরো এখানে একটা ক্রস সেকশন করলাম আমি এরকম, তো এই ক্রস সেকশনে যদি তুমি এটা পরীক্ষায় আসে তাহলে এরপরে তোমার থেকে এরকম ভাবে করে দেবে, দেখাচ্ছি না এভাবে করতে পারবে, এমনকি ইউনিভার্সিটিতে উঠেও করতে পারবে না। ইউনিভার্সিটি আমাদের অনেক পিছিয়ে আছে, যতটা এগোনো কথা ততটা এগিয়ে নেই। দেখো এটা দেখে কেমন লাগছে? কতক্ষণ লাগে করতে? কন্টুরের ভ্যালু খুঁজে বার করে 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 প্রোফাইল রাখা, এরকম হলে খুব ভালো হতো না? ওই কন্ট্রোল কি করে কাগজ কেটে বসাতো নাকি? হয়তো আজ থেকে 50 বছর পর স্কুলে এই মেথড গুলো আসবে আমাদের দেশে। আরো আগে প্র্যাকটিক্যাল পরীক্ষা একটা ডকুমেন্ট নেই। হ্যাঁ ক্যালকাটা ইউনিভার্সিটি এখনো যে জায়গায় আছে। আচ্ছা এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, শুধু প্রোফাইল নয়, তুমি যেখান থেকে মুভ করো তুমি কোথায় দাঁড়িয়ে সেটাও বুঝতে পারবে। এবং শুধু তাই নয়, এখানে ডিসটেন্স, অ্যাভারেজ স্লোপ, রিলিফের কি প্যাটার্ন আছে, মিনিমাম স্লোপ কত, ম্যাক্সিমাম স্লোপ কত, ওটাও দেখাচ্ছে মনে কিছু 73%, 82%, এটা ছোট ছোট করে দেখাচ্ছে। দেখতে পাচ্ছ, আমি বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা। তো এই ভ্যালিটা অ্যাকচুয়ালি কিরকম সেটাও কিন্তু আমি বুঝতে পারছি। তো এটা কতক্ষণ লাগলো করতে? 1 সেকেন্ড, মানে আমি একটু বেশি টাইম নিয়েছি কারণ আমার মাউসটা একটু। এরকম তুমি কোস্টে করতে পারবে, যে কোনো জায়গায় করতে পারবে। এরকম যদি কোস্টে করো, কোন জায়গাটায় বেশি কোস্টাল ইরোশন হবে সেটা অনেক তাড়াতাড়ি বুঝতে পারবে। হ্যাঁ অনেক টুল আছে, অনেক অ্যাড অন টুলসও হয়। ম্যাডাম যেরকম কোস্টের কথা বললেন, আমার রিসার্চের জন্য আমি একটা টুল ইউজ করি, মানে করছি, ডিস্যাস বলে, ম্যাডাম করেছেন, ডিজিটাল সোল লাইন অ্যানালিসিস সিস্টেম। মানে কি রকম প্রেডিকশনটা করা যায়, যে মানে একটা যেরকম সুন্দরবনের যে আইল্যান্ড গুলো রয়েছে, আইল্যান্ড গুলো অনেক নতুন আইল্যান্ড ক্রিয়েট হচ্ছে, অনেক আইল্যান্ড হারিয়ে যাচ্ছে। তো সেইগুলো আমরা ওই রিসার্চ দিয়ে বার করতে পারি যে কোন আইল্যান্ডটা কতটা স্কুইজড হবে, কতটা বাড়বে, এগুলো সব করা যায় অনেক ইজিলি। কালকে বিরিয়ানি আনবো। দেখো এই আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এটা সুন্দরবনের একটা আইল্যান্ড, সামনের বাড়ি। এইটা চেনো তো সবাই, কি সুন্দরবনে কারো বাড়ি নাকি? এইটা এই আইল্যান্ডটার নাম জানো? এটা বলে জম্বুদ্বীপ, নাম জানো, শুনেছো? হ্যাঁ ওখানে যাওয়া তো বারণ, যাওয়া বারণ। হ্যাঁ এটা মানে তারপরে এই যে জায়গাটা, এখানে তো যত সম্ভব ভিড় আর কি, বকখালি কোস্ট। হ্যাঁ হ্যাঁ তো এই যে এই জায়গাটা, এটা কিন্তু এর কিন্তু কোনো ব্যারিয়ার নেই। কোনোদিন যদি সাইক্লোনিক মানে ধরো ল্যান্ডফল এই এখানে হয়, তাহলে কি হতে পারে বুঝতে পারছো? তাহলে ম্যানগ্রোভ কোথায় কোথায় বাড়াতে হতে পারে, সেই প্ল্যানিংটাও তো আমরা করতে পারি। তো এইটা দেখো, এইটা হচ্ছে আজকের দিনের অবস্থা, 2022 এর ইমেজ। তুমি একটু
ফিরে যাচ্ছি পিছনের দিকে। জিওগ্রাফার বই শুধু স্কুলে পড়াবো এই স্বপ্নটা কেউ আর দেখো না, মানে আরো অনেক কিছু বেশি করব সেই স্বপ্নটা দেখো। দেখো এই আইল্যান্ডটা কিরকম ছিল দেখো। Now we were in 2008. বড় হয়ে গেছে ছোট হয়ে গেছে সেটাও মেজার করতে পারি, চট করে মেজার করে দিচ্ছি। আরবিট একটা মানে পড়ছি মোটামুটি, আমি কিন্তু বুঝতে পারছি যে সেটা শেষ হবে না, এটা না আমি বন্ধ করে দিচ্ছি। দেখো এটা যদি আমি 2010 দেখি তো এর মেজারমেন্ট আসছে 2010 এ 2.11 স্কয়ার মাইলটা চেঞ্জ করে দিই, স্কয়ার কিলোমিটার করে দিলাম, ঠিক আছে 5.45 মোটামুটি, ঠিক আছে। আর এটা যদি দেখি 2023 তে এর মেজারমেন্ট হচ্ছে 3.5। ওরা 11 না 12? ওদের একদিন আমাদের কলেজে নিয়ে চলে আসবে, ল্যাবে ওরা কম্পিউটার নিয়ে যা কাজ করার করবে, ঠিক আছে। তো আজকে মানে এই কোয়েশ্চেনটা মনে হয় 12 এর খুব রেলিভেন্ট, কারণ দে গট দ্য কোয়েশ্চেন ইন টেক্সট ফর গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট। ওরাই লিখেছিল ওই রিগার্ডিং দ্য সাইজ অফ দ্য আইল্যান্ড, আজকে সেটা নিয়েই ডিসকাস হয়েছে আর কি। আচ্ছা তো সেটাই এই চিল্কা লেকের যে কাজটা আছে দেখো ওদের। চিল্কা লেক জানো তো সবাই, চিল্কা লেক একটা কনস্ট্যান্ট তৈরি হচ্ছে ভাঙছে এরকম একটা লাগুন। এবং সেখানে প্রচুর হোটেল তৈরি হচ্ছে, সবকিছু তৈরি হচ্ছে, তার কি ইম্প্যাক্ট হচ্ছে। দেখো গুগল এর ইঞ্জিন বলে একটা ভালো যেটা তোকে বলছিলাম আমরা ইউজ করি, এটা ডেটা রিপোজিটরি। এটা দেখো একটা সিমুলেট করে একটা জিনিস দেখানো হয়েছে, দেখো নিচে নিচে ইয়ারগুলো চেঞ্জ হচ্ছে, একটু দেখো তো কি বোঝা যাচ্ছে এখানে, দেখো লোডিং হচ্ছে। আচ্ছা তাহলে এটা দেখো এই ধরনের জিনিসগুলো দেখানোর জন্য আলাদা একটু হাই স্পিডে এফেক্টটা দেখাতে চাইছিলাম যেহেতু স্যার বললেন। হ্যাঁ এটা দেখো কি দেখা যাচ্ছে মিন্ডারিং, মিন্ডারিং এটাকে বলে টাইম ল্যাপস। হ্যাঁ মিন্ডারিংটা বোঝা যাচ্ছে না? এরকম ব্রাজিলিয়ান রেন ফরেস্ট বা অ্যামাজনের রেন ফরেস্টের যে চেঞ্জ সেরকম দেখা যেতে পারে। টোটাল যে আমাদের অ্যান্টার্কটিকার যে গ্লেসিয়ার এরিয়া তার যে চেঞ্জ সেরকম টাইম ল্যাপস বানানো যেতে পারে। আমরা ম্যাপে কনভার্ট করতে পারি সবকিছু। অ্যামাজনেরটা খুব সুন্দর, এই যে ডিফরেস্টেশন। আমি সেম কাজ করি কেরালার ওয়ায়ানাদের ফরেস্টের উপর, নীলগিরির ফরেস্টের উপর। নীলগিরির ফরেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, ওইগুলো আলাদা একটা সিগনিফিকেন্স আছে। ওখানে কি করে রাস্তার ওরা অনেক কোএক্সিস্ট করে, ওখানের মানুষরা ম্যাক্সিমামই ট্রাইবালস, এবং ওরা খুব মানে আমাদের এই হিমালয়ান রিজিয়নের লোকেদের মতন না যে 8তলা 9তলা হোটেল বানিয়ে ফেললো। দে কোএক্সিস্ট উইথ ফরেস্ট, তো এটা অন্যরকম পরিস্থিতি। ডিফরেস্টেশনটা বোঝা যাচ্ছে না? 1984 বা 86 থেকে বোধহয় আছে। 84 চলো ঠিক আছে।
মাঝির পর আমার বাড়ি কিছু ম্যাপ ম্যাডাম নিয়ে এসেছিলেন, মানে আমাকে পাঠিয়েছিলেন। এই ম্যাপগুলো তোমাদের দাদা দিদিরা স্টুডেন্টদের জেনারেট করা, ম্যাডামেরও জেনারেট করা। মানে যেমন তোমরা এই কাজগুলোই কিন্তু মানে এখন হাতে করো, এলিভেশন ম্যাপ টপোশিট থেকে, সেইগুলো কিরকম তোমার কত কালারফুল, কত সুন্দর ব্যাপারগুলো তৈরি করা যায়। দেখো এখানে এলিভেশন অফ উদগামণ্ডলম মানে উটি, এবং ওখানে লেকটা রয়েছে উটি লেক, যেটা একটা বিশ্ববিখ্যাত লেক, এবং ওই লেকটার আশেপাশে ডেভেলপমেন্ট কি করে লেকটার ক্ষতি করছে, আমাদের রিসার্চটা হচ্ছে সেটার উপর। তার জন্য এটা একটা বেস না। একই জায়গা চলতে থাকো, ডিটেইল লাগবে না, আর যেটা ডিটেইল দরকার হবে। এগুলো হচ্ছে তোমরা ডিফারেন্ট ইনডেক্স বানাও না, রাজনীতি ইনডেক্স, তারপরে রিলেটিভ রিলিফ। আচ্ছা ওরকম। আচ্ছা এইটাকে বলে হচ্ছে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ। তো এই জায়গা কি ল্যান্ড ইউজ ল্যান্ড কভার? এই যে ছোট ছোট বাড়িগুলো, ডিটেইল এগুলো হচ্ছে এরই একটা কোডাইকানালের পোস্টার স্যারকে আমি দিয়েছি, সেখানে দেখবে বাড়িগুলোর হাইট অনুযায়ী পুরো 3D ম্যাপ তৈরি হয়েছে। এবং একটা লেকের আশেপাশে, যেরকম ধরো এই যে আমরা তো কলকাতায় থাকি, আমরা জানি এই নরেন্দ্রপুর ইটসেলফ এবং এই বেল্ট ধরে সোনারপুর ধরে পুরো নিউ টাউন অবধি কি ছিল? ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। সেই ওয়েটল্যান্ডের উপরে বড় বড় বিল্ডিং থেকে আরম্ভ করে, হোটেল থেকে আরম্ভ করে, হসপিটাল থেকে আরম্ভ করে সব তৈরি হয়েছে। ওয়েটল্যান্ড, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে কি বলা হয়? রামসার সাইট। রামসার কনভেনশন জানো, শুনেছো? ওয়েটল্যান্ডের ওয়ার্ল্ডের যে বিভিন্ন ওয়েটল্যান্ড গুলো, ওয়েটল্যান্ডের বায়োডাইভার্সিটি প্রচুর থাকে, ওয়েটল্যান্ড গুলো খুব রিচ এরিয়াস। তো সেই ওয়েটল্যান্ড গুলোকে কনজার্ভ করা দরকার, কারণ ওয়েটল্যান্ড গুলো হচ্ছে রিচার্জ জোনস। রিচার্জ জোন বোঝো? যেখানে বৃষ্টি হলে জলটা গ্রাউন্ড ওয়াটারে প্রবেশ করবে। যদি সিমেন্টেড হয়ে যায় সেখানে তো গ্রাউন্ড ওয়াটারে প্রবেশ করবে না, ইনফিল্ট্রেশন হবে না, অনুপ্রবেশ হবে না। ফলে কি, গ্রাউন্ড ওয়াটার যদি আমরা হারিয়ে ফেলি, লস হয়, তাহলে আমরা আমাদের জলের সোর্স, ফ্রেশ ওয়াটার সোর্স কমে যাবে। তো সেই সব কারণেও আমাদের ওয়েটল্যান্ডকে প্রিজার্ভ করা উচিত। তো ওয়েটল্যান্ড তো নেই, ওয়েটল্যান্ডে সব কত বাড়ি তৈরি হচ্ছে এবং সেগুলো লিগালি তৈরি হচ্ছে, সেগুলো আমরা এরকম ভাবে প্লট করতে পারি। ল্যান্ডস্লাইড লোকেশনস, কোন কোন জায়গায় উটির আশেপাশে ল্যান্ডস্লাইড লোকেশনস হয়েছে। জিএসআই এর ওয়েবসাইট আছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেখানে প্রতিটা জায়গায় যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয় সেটা আপডেটেড হয়ে যায়। ওখান থেকে আমরা ডাউনলোড করে আমাদের যে স্টাডি এরিয়া হবে, যেটা রিসার্চ এরিয়া হবে, সেই জায়গার কোথায় কোথায় ল্যান্ডস্লাইড হয়েছে বার করতে পারি। তারপর ফার্দার স্টাডি। এটা হচ্ছে লেকের আশেপাশে কি ডেভেলপমেন্ট হয়েছে, তার জন্য উটি লেকটার কতটা কি ক্ষতি হচ্ছে। এর পরের স্টেজ ছিল জলের পলিউশন বার করা, জলের স্যাম্পল কালেক্ট করে ল্যাবে টেস্ট করা। সেটাও আজকে জিওগ্রাফির একটা পার্ট। মানে স্যাম্পল টেস্ট শুধু কেমিস্ট্রির লোকেরা করে না, জিওগ্রাফির লোকেরাও করে। এটা হচ্ছে ভিলেজের ম্যাপ, বাঁকুড়া। ওইদিকে কারো বাড়ি আছে? কোথায়? বিষ্ণুপুর। আমরা বিষ্ণুপুরে থেকে ওই এলাকার ফরেস্ট এবং সেই ফরেস্টগুলোর, হ্যাঁ, ফরেস্টগুলোর মধ্যে গিয়ে সেখানে কোথায় কোথায় তোমাদের ধরো ফরেস্ট ফায়ার হয়েছে, সেই জায়গাগুলোতে মানুষের কাছে রিচ আউট করে আমরা একটা রিসার্চের কাজ করছি। তো সেইখানেও রিমোট সেন্সিং কতটা কাজে ম্যাপ দেখতে পাবে।
দুপুরে আমাকে হাতির তাড়া করছে যখন ঢুকেছিলাম একটা কাজে। এবং ওখানে হাতি কিভাবে কোন ট্র্যাক দিয়ে মুভ করে, হাতি কোন ট্র্যাক দিয়ে মুভ করে সেটার একটা ম্যাপ আছে। চলো চলো হাতির ম্যাপ চলো। আমরা খুব হাতি ম্যাপ এইগুলো ছাড়ো। এগুলো ডিফারেন্ট প্যারামিটার দেখানো হচ্ছে। হ্যাঁ এগুলো ছাড়ো। এইগুলো হ্যাঁ, এটা একটু দেখো। এটা দেখো প্রেসিপিটেশন। এগুলো আমাদের বিভিন্ন সাইট আছে, আমরা সেখান থেকে ডেটা বার করে ম্যাপিং করতে পারি। প্রেসিপিটেশন, টেম্পারেচার। এই যে ল্যান্ড সারফেস টেম্পারেচার খুব দরকার পড়ে ফরেস্ট ফায়ার ম্যাপিং এর জন্য। যখন টেম্পারেচার খুব বেড়ে যাবে, মানে ইভাপোরেশন রেটও বেশি থাকবে, তখন পাতাগুলোয় আগুন লাগে বেশি। এই যে দেখো এলিফ্যান্ট মুভমেন্ট ম্যাপ অফ সোনামুখী রেঞ্জ। রুট 1, রুট 2, রুট 3, রুট 4, চারটে রুটের মধ্যে ঘোরাফেরা করে তারা। এবার এই রুট যদি আমার জানা থাকে, ফরেস্ট অফিসার যে তার ট্যাকেল করা ইজি হবে। সোনামুখীতে খুব ফরেস্ট ফায়ারও হয়, হ্যাঁ খুব আগুন লাগে যখন। কেন লাগে বলো তো? ওই ওয়েদারটা ড্রাই থাকে তো সব না না, ওইটা right। হ্যাঁ, তোমার একটা প্যারামিটার ঠিক, তুমি ভুল না। একটা প্যারামিটার তোমার ওয়েদার ড্রাই থাকে এবং নিচে পাতা অনেক পড়ে থাকে স্যার শুকনো। মেবি পিকনিকস পিকনিক সেটাও নয়, একটা কারণ পিকনিক একটা আছে। কারণ, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি লোকে ইচ্ছা করে আগুন লাগায়। হ্যাঁ ঠিক কি ঠিক বলছি? হ্যাঁ সেটার কোনো রেকর্ড থাকে না। আমরা নিজেরা যখন সার্ভে করতে গেছি ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে, তখন দেখেছি লোকাল যারা তারা সবথেকে বেশি আগুন লাগায়। তার কারণ হচ্ছে ওই একটা সময় একটা যে তাদের আইডিয়া ছিল যে আগুন লাগিয়ে দিলে মাটিটা আরো বেটার হবে। হ্যাঁ, ঝুম চাষটা কিন্তু আর এখন হয় না ওইভাবে, কিন্তু ওই কনসেপ্টটা আছে। আর পাতাগুলো পড়ে থাকে বা ডেড তোমার পার্ট অফ মানে ট্রিজ, সেগুলোকে পরিষ্কার করার জন্য নানা রকম। অ্যাকচুয়ালি চট করে অ্যাক্সেসটা করার জন্য ফরেস্টে, ধরো ফরেস্টে তুমি ঢোকো, ফরেস্টে কি থাকে, বড় গাছের সাথে নিচে ছোট ছোট গাছ থাকে, বুশেস থাকে, তো সেটা যখন শুকিয়ে যায়, আগুন লাগিয়ে দিলে এটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে কি অনেক ইজিলি ফরেস্টের মধ্যে যাওয়া যায়। এবার গিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করতে পারে, গাছও কাটতে পারে বা ওখান থেকে পাতা কালেক্ট করতে পারে, কিছু করতে পারে। সেটা অ্যাক্সেসটা বাড়ানোর জন্য আগুনটা লাগানো হয়। শাল ইন্ডাস্ট্রি আছে, শাল পাতাগুলো জোগাড় করে ওভাবে। এই যে আরেকটা এই যে এই আরেকটা এলিফ্যান্ট মুভমেন্ট ম্যাপ অফ নর্থ বাঁকুড়া ডিভিশন। ওরা হচ্ছিল হাতিটাতি দেখতে পাওয়া যায়। হাতি দেখতে পেতে পারো, সেটা এমন এমন কিছু ইমেজ আছে, সেই ইমেজে হয়তো একদম এত ভালো রেজলিউশন যে হাতির মুভমেন্টও দেখতে পাওয়া যাবে। দেখবে অনেক ইমেজ আছে, গাড়ি টাড়িগুলো দেখতে পাওয়া যায়, মানুষ দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ফরেস্ট এন্ড ট্রি কভার ডেনসিটি। এটা কিন্তু আমরা বানাই, এটা মানে আমার একটা কাজের একটা পার্ট। ফরেস্ট আছে এরকম দেখে মনে হচ্ছে, দেখো এই যে গ্রিন এরিয়া গুলো ডেন্স মডারেট অরেঞ্জ আছে। এটা আবার অন্য জিনিস, ফ্লাড ম্যাপ। কোন জায়গায় কোন জায়গায় ফ্লাড হয় আমরা স্যাটেলাইট ইমেজ থেকে বার করতে পারি, যে কোন জায়গাগুলো ফ্লাড হয়েছে। উদয়নারায়ণপুর, হাওড়ার কেউ? উদয়নারায়ণপুর, আমতা 1, আমতা 2। এগুলো তাই, এখানেও তোমার ফ্লাড দেখানো হয়েছে। ফ্লাডটা ডিফারেন্ট, ফ্লাড দেখানোর জন্য অনেক রকম সেন্সার হয়। ফ্লাডের সময় কি হয়, মেঘ থাকে না, যখন বৃষ্টি তখন তো মেঘ থাকে, বর্ষাকালে তো ফ্লাড হয়। এরকমও হয় অনেক সময় যে স্যাটেলাইট ইমেজ তুলতে পারছে না, নিচে মাঝখানে মেঘ, তখন আবার কি করা যাবে তাহলে? তার জন্য আলাদা আলাদা রকমের স্যাটেলাইট আছে, তারা মেঘের ভেতর থেকে ছবি তুলতে পারে।
এটাকে বলে রাডার সেন্সর। রাডার পড়ে জানো তোমরা? রাডার কেন ইউজ হয়? রাডার অ্যাকচুয়ালি পেনিট্রেট করতে পারে মেইনকে। হ্যাঁ, ফ্লাইটের যেটা হয় সেটাও রাডার। রাডার সেন্সর, রাডার দুরকমই হয়, ইমেজিং নন ইমেজিং। ছবি তুলে বা না ছবি তোলে না এরকম হয়। ম্যাডাম এগুলো কিছু না না এইসব এগুলো তো একই সব, ওই ফ্লাডেরই ডিটেলে। আর ওই চিল্কাডাবা দিয়েছি বোধহয়। আচ্ছা, পোস্টারগুলো করি। অত ওদের আমি এমনিও দিয়ে দিয়েছি, স্যারকে দিয়ে দিয়েছি। ওদের একটা ওই হাই রেজলিউশন ম্যাপ দেখি, কৃষ্ণগঞ্জের ছবিটা দেখি। হ্যাঁ, ওরা দেখলে খুশি হবে। জঙ্গলমহলে কিছু পাঠিয়েছিলেন না? জঙ্গলমহল লাগবে না, মহেশতলার আছে ওই ছাড়ো। পোস্টার। হ্যাঁ, মহেশতলাটা বর্ষারোটা খোলো, ওটাতে ওই কলকাতার আশেপাশে ওই 3D আরবান এরিয়ার ম্যাপ গুলো দেখতে পাবে। আচ্ছা, এইরকম হয় জিওগ্রাফির প্র্যাকটিক্যাল পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, বুঝেছো? হাতে করা জিওগ্রাফির আর হাতে করা ম্যাপ তোমাদের করতে হবে। এই 3D বিল্ডিং ম্যাপ অফ পার্ট এ মহেশতলা মিউনিসিপ্যালিটি। কোন বিল্ডিং গুলো হাই রাইজ? No, red. Red. আমি আলাদা আলাদা ম্যাপগুলো আনলে আরো রেজলিউশন ভালো হতো, সেটা আর আনিনি। এই যে দেখো এইগুলো এখানে আলাদা। প্রচুর 3D বিল্ডিংস আছে, এগুলো বলে এবং বিল্ডিং এগুলোর মাধ্যমে আমরা ওই ক্যানালে, মানে আরবান এরিয়ার যেটা প্রবলেম সেটা হচ্ছে ক্যানাল থাকে, মানে ড্রেনেজ চ্যানেলস আমাদের এইসব এরিয়াতে, টালির নালা যেরকম এরকম ধরনের অনেক নালা আছে। এই নালাগুলোর দু সাইডে যত এনক্রোচমেন্ট হবে, যত বড় বড় বিল্ডিং হবে, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট হবে, তত জলটাই খালগুলোর মধ্য দিয়ে পাস করবে না। এবং তার জন্য মহেশতলা হচ্ছে কলকাতার আশেপাশের একটি জায়গা যার সব থেকে বড় প্রবলেম হচ্ছে ওয়াটার লগিং বর্ষাকালে। এবং এবিপি আনন্দ ইত্যাদি বিভিন্ন চ্যানেল যদি আমরা নিউজ চ্যানেল খুলি, তাহলে বর্ষাকালে দেখবে ওই এই জায়গাগুলোর গল্প সারাদিন বলছে। জল ঢুকে গেলে আর সরে না, কারণ নালাগুলো অবধি যাওয়ার আর জায়গা নেই। সব 3D এলিভেশন ম্যাপস। একটা ইমেজ তোমাদের দেখাই। এটা একটা ইমেজ গুগল আর্থের মতো, তাই না? এবার ওই তোমাদের ওই হাতি দেখতে চাইলে তোমরা হাতি দেখাতে পারবো না, বাট এটা অন্য কিছু দেখতে পাবো। এটাকে বলে হাই রেজলিউশন ইমেজ। কি দেখতে পাচ্ছ? বাড়ি দেখা যাচ্ছে? এটা কেন এরকম ইমেজ বলো তো? এটা স্যাটেলাইট থেকে নেওয়া নয়, এগুলো ড্রোন ইমেজ। মানে একটা সময় আমরা স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করতাম, এখন আরো অনেক দূর এগিয়ে গেছি, এখন আমরা ড্রোন ইমেজ নিয়ে কাজ করি। ম্যাপ প্রিপারেশন হয় ফ্রম ড্রোন ইমেজ, কারণ ড্রোনটা অনেক নিচ দিয়ে যাচ্ছে। কিন্তু স্যাটেলাইটও থাকবে, কেন বলো তো? সবসময় তো এত সবসময় রেজলিউশন চাই না, পারবে না। ডিপেন্ড করবে যে তুমি কোন রেজলিউশনে চাইছো। ধরা যাক ওয়েদার ফেনোমেনা, তখন একটা এত বড় ইমেজ নিয়ে কোনো লাভ নেই, তখন আমাকে পুরো কান্ট্রি দেখতে হবে, কন্টিনেন্ট দেখতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ গাড়ি দেখা যাচ্ছে, মানুষ দেখবে, মানুষও দেখা যাবে, মানুষও দেখা যাবে, ড্রোন ইমেজে মানুষও দেখা যাবে। ইলেকট্রিকের ওয়্যার দেখতে পাচ্ছ। এই ধরে ধরে স্টুডেন্টরা আমাদের ম্যাপে কনভার্ট করে। বাস ও ছাদে কি? তাহলে এইটা অন্তত আমরা যে বুঝতে পারলাম, আর কিছু না পারি, এই দেখো মানুষ যে গাড়ি জিওগ্রাফি বলতে আমরা যা পড়েছি এতদিন, তার থেকে অনেক দূরে, অনেক এগিয়ে আজকে জিওগ্রাফি। এই যে তোমার মানুষ বাইক চালিয়ে যাচ্ছে। এই ম্যাপটা থেকে প্রচুর আমরা মানে ডেটা এখান থেকে এক্সট্রাক্ট করেছি। ডেটা এটা তো জাস্ট একটা ইমেজ, এখান থেকে ওই ভেক্টর ডেটা বলছিলাম না, এই রাস্টার থেকে প্রচুর ভেক্টর ডেটা
বানানো হয়েছে, বিল্ডিং ফুটপ্রিন্টস, রাস্তা, তারপরে এবং অনেক প্যারামিটার। ক্রপিং প্যাটার্ন আমরা বার করতে পারি, মানে কোন জায়গাটা রাবার প্ল্যান্টেশন, কোন জায়গাটা এমনি গাছ, কোন জায়গাটা ধান চাষ হয়েছে, এরকম ভাবেও বার করা যেতে পারে। এগুলো সব রাবার গাছ। এগুলো রাবার প্ল্যান্টেশন। জায়গাটা কোথায়? আসামে। এটা না, এটা হচ্ছে আরে তোমার ত্রিপুরা। আগরতলার খুব কাছেই এই ত্রিপুরা জায়গাটা। বিশ্রামগঞ্জ। ঠিক আছে, আর কিছু বলার? কারো কিছু ছোটখাটো প্রশ্ন আছে তাহলে বলো। হ্যাঁ বলো। চলো, এটা আছে। থ্যাংক ইউ স্যার। যখন এই পোস্টার অ্যাড্রেসগুলো দেখানো হচ্ছিল তখনই মাথায় এলো কোশ্চেনটা যে এই পরবর্তী কি এই জিআইএস এর সাহায্যে যদি কারোর কোনো ইলেকট্রনিক্স গুডস যদি হারিয়ে যায় সেটা কি কখনো ট্রেস করা যেতে পারে? অবশ্যই পুলিশ করে তো। এখন মানে সাইবার সিকিউরিটি এই সমস্ত ফিল্ডে তখন সেগুলো বড় ক্রাইম জিআইএস বলে একটা জিনিস হয়, ক্রাইম ম্যাপিং। সেটা ক্রাইম ম্যাপিং করা হয়। ক্রাইম ম্যাপিং এ তোমার যে পুলিশের যে রেজিস্টার গুলো থাকে না, কেস ফাইলস গুলো, সেখানে প্রতিটা ক্রাইমের অ্যাড্রেস থাকে, ক্রিমিনালের অ্যাড্রেস থাকে। তার থেকে আমরা বার করতে পারি যে ক্রিমিনাল কোন জায়গা থেকে তৈরি হচ্ছে, কোন কমিউনিটি থেকে তৈরি হচ্ছে, এবং ক্রাইম প্যাটার্নটা কি, কোন জায়গাগুলোতে বেশি ক্রাইম হচ্ছে, সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ ভালো আছে বলে না, ওই জায়গাটায় অনেক ফাঁকা জায়গা আছে, লাইট নেই বা কিছু নেই, সেই কারণে ক্রাইম ম্যাপিং ভীষণ ভালো একটা এরিয়া। আমার কাছে ছিল অনেকগুলোই, আমি ক্রাইমের কিছুই আনিনি সঙ্গে। ক্রাইম সিন ম্যাপিংও হয়। ক্রাইম সিন মানে কিরকম বলো তো? মানে যেই জায়গাগুলোতে সবথেকে বেশি ক্রাইম হচ্ছে সেগুলোকে নিয়ে আমি ক্রাইম হটস্পট তৈরি করতে পারি, মানে যে জায়গাগুলো সবথেকে বেশি ক্রিমিনাল ফ্লো। এবং একটা মজার জিনিস, ক্রাইমের উপরে কাজ করতে গিয়ে আমরা দেখি আজকালকার যে শহর অঞ্চলগুলো, সেখানে রবারি, মার্ডার, এই সমস্ত যেগুলো আইপিসি ক্যাটেগরির, যেগুলো তোমার খুব বড় সড়ো ক্রাইম, সেগুলো কিন্তু কম হয়। সব থেকে বেশি হয় থেফট, মানে খুচরো চুরি, আরেকটা হয় ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, সিবিটি, যেটাকে বলা হয় হাই কলার, মানে জব যারা করে বা শিক্ষিত লোকেদের দ্বারা করা ক্রাইম, চিটিং ক্রাইম, স্ক্যাম, চিটিং, এই ধরনের। আরেকটা হয় যেটা হচ্ছে ক্রাইম সিন ম্যাপিং, যেটা ম্যাডাম বললেন ওরকম একটা ব্যাপার। এটা তো হোল তো ম্যাপ করছে একটা সিন, মানে অ্যাক্সিডেন্ট সিন বা ক্রাইম সিন ম্যাপিং করা হয় কিরকম ভাবে। ধরো কোনো একটা মার্ডার হয়েছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট করার পর আগে কি করা হতো, ছবি তোলা হতো সেই জায়গায় না। এখন হচ্ছে পুরো জিনিসটাকে 3D এনভায়রনমেন্টে বানানো, মানে ওই লেজার স্ক্যানার নিয়ে গিয়ে, এটা বিদেশে হয়, এখানে হয় না, যে কোন দিক থেকে গাড়িটা কোথায় বেড়েছে, হ্যাঁ, কোথা থেকে ইম্প্যাক্ট হয়েছে, এটা একটা পুরো 3D জিনিস বানিয়ে রেখে দিল। মানে অ্যাক্সিডেন্টটা হওয়ার পর পুরো জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, তুমি তো ওই জায়গাটা ঘটনাটাকে আর বানাতে পারবে না। একটা জিনিস দেখবে যে মা সেতুতে বাইক অ্যাক্সিডেন্ট প্রচুর হয়, এই ঘুরির কারণে, এই কারণে, সেই কারণে হয়, কিন্তু তবু কিন্তু এটা কন্ট্রোল হয়নি। আজকে এটা বাইরের দেশ হলে এগুলো কিন্তু কন্ট্রোল হয়ে যেত ওইভাবে ম্যাপিং করে, যে কোন দিক থেকে আসতে গিয়ে বেশি হচ্ছে বা কি, সেগুলো ম্যাপিং হতো। কিছু হয় ব্যাপার, ঠিক আছে, হওয়ার শেষ নেই। থ্যাংক ইউ। Thank you will be very low gratitude for all of us. Thank you, sir and ma'am, on behalf of everyone, on behalf of Ramakrishna Mission Vidyalaya, Narendrapur. আমরা সবাই চাইবো আরো ভবিষ্যতে যেন আরো এরকম সেশন হয়। আমাদের কলেজে নিয়ে আসবি, সেখানে ওরা একটা ওয়ার্কশপ মতন করতে পারে যদি ওদের সময় হয়, বা 3-4 দিন, একদিন গিয়ে তো আর জিআইএস শিখতে পারবে না, একটা প্রাথমিক একটা নলেজ দিন গেলে ভালো করে পড়াশোনা করো। সবাই খুব ভালো থেকো। তোমরা একটা প্রিমিয়ার স্কুলে পড়ছো, অনেক বড় হবে। এই স্কুলের তো একটা আলাদা জায়গা রয়েছে, ভগবানের কাছে রয়েছে। তাও নিজেদের কোনোদিন ভুলবে না, নিজেদের উৎসটা ভুলবে না, নিজেদের দায়িত্বটা ভুলবে না। মানে এমন কিছু করবে না যেটাতে শুধু নিজের লাভ হয় আর কারোর লাভ না হয়, সেইটা দেখবে। এবং সেই জন্যই তোমাদের এগুলো বলা।